এই মেয়ে, বাসায় এভাবে বোরকা পরে থাকো কেন? এতই যদি পর্দানশীল মেয়ে হও, তাহলে নিজের বাড়িতেই বসে থাকো। অন্যের বাসায় কাজ করতে আসছো কেন? গুরুগম্ভীর গলায় মৃদু ধমকে বলল আকাশ। বহুদিন পরে সপরিবার নিয়ে বিকেলে নাস্তা খেতে বসেছে নাদের খান। তার বড় ছেলে আকাশ এসেছে দেশের বাইরে থেকে। টি ট্রলি ঠেলে ড্রয়িং রুমে নাস্তা নিয়ে গেল একটি মেয়ে। মেয়েটি কালো বোরকা পরিহিত, নেকাব দিয়ে আবৃত তার মুখমণ্ডল। ঠিকভাবে চোখ দুটো দেখা যায় না। মেয়েটিকে দেখে ভ্রুকুটি করে তাকালো আকাশ। মেয়েটি নিশ্চুপ। আকাশের বলা কথাগুলো শুনেও না শোনার ভান করে রইল। আকাশ মায়ের দিকে চেয়ে বিদ্রুপের ছলে ফের জিজ্ঞেস করলো, আমাদের নিউ সার্ভেন্ট নাকি আম্মু? মেয়েটি এবার চকিতে চাইলো আকাশের দিকে। পা ঘুরিয়ে চলে গেল ভিতরের রুমে। আকাশের মা সাভেরি বেগম চোখ বড় করলেন। ছেলেকে বললেন, তোর ঠোঁট কাটা স্বভাবটা বিদেশে গিয়েও গেল না হারামজাদা। নাস্তা এনে দিলেই কেউ কাজের লোক হয়ে যায়? আকাশ অবাক স্বরে জানতে চাইল, হোয়াট এবার? তো কে মেয়েটি? সেটা পরে বলছি তোকে। তবে সে কোনো কাজের মেয়ে নয়। সে পর্দা করে বলেই বাসায় বোরকা পরে থাকে। বাপস রে, কি আদিক্ষেতা! তার পরিচয়? সাবেরি বেগম স্বামীর মুখের দিকে চাইলেন। নাদের খান বললেন, ও শীতল, তোর কাবেরী খালার আত্মীয়। সেই অর্থে বলতে পারিস আমাদেরও আত্মীয়। আকাশ হো হো করে ঠাট্টার হাসি হাসল। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, শীতল, পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। আত্মীয়ের চাপ নিতে পারি না, আবার আত্মীয়ের আত্মীয়। আহ, চুপ কর, মেয়েটি শুনতে পাবে। কপাল ভাঁজ করে ছেলেকে বলল সাবিরি, আই ডোন্ট কেয়ার আম্মু। বোরকা পরা মেয়ে দেখলেই জাস্ট অসহ্য লাগে। তার মধ্যে বাসায়, উফস, সো ডিসগাস্টিং। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে কান পেতে কথাগুলো শুনল শীতল। তার থাকা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। নেকাব খুলে নিল। অপমানে, উপেক্ষায়, তুচ্ছতায় তার মুখ থমথমে, কিন্তু কাঁদল না। মনস্থির করলে এই বাসায় আর থাকবে না, চলে যাবে অন্যত্র। রাতে সাবেরি বেগম শীতলকে নিচের মতো করে বুঝিয়ে নিলেন, যেন মনক্ষুণ্ণ না হয় তাদের উপরে বা তার ছেলের উপরে। শীতল ঘাড় কাত করে সম্মতি জানালো। শীতল যথাসম্ভব নিজেকে লুকিয়ে রাখে আকাশের কাছ থেকে। 2 দিন পর তার বোরকা ময়লা হয়ে গিয়েছে বলে ধুয়ে দিল। আর কোনো বোরকা নেই বলে পড়তেও পারল না। অম্বরে মেঘের তর্জন গর্জন শুরু হলো। খানিক পরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সাবেরি বেগম ব্যস্ত গলায় তাকে ডেকে বললেন, আকাশ রুমে নেই এখন, বাসার বাইরে আছে। ওর বারান্দায় তোমার খালুর পাঞ্জাবি রোদে দেওয়া, সাদা পাঞ্জাবি, নষ্ট হয়ে যাবে বৃষ্টির ছিটায়। নিয়ে আসো একটু। শীতল স্ব ব্যস্ত হয়ে আকাশের রুমের বারান্দায় গেল। পাঞ্জাবিটা হাতে নিয়ে দরজা দিয়ে পা বাড়ানোর সময় আটকে গেল সে। যেতে পারছে না একটি সুঠাম দেহের জন্য। শীতলের এক হাত ধরে ফেলল আকাশ। পুলকিত গলায় বলল, তুমি আমাদের বাসার নিউ সার্ভেন্ট? দারুণ দেখতে তুমি। বোরকা পরে থাকা মেয়েটি দেখতে আনকালচার, আনস্মার্ট, গেও গেও লাগে। তুমি সার্ভেন্ট হয়েও তার চেয়ে অনেক বেটার। জোস। কথাগুলো বলেই আকাশ শীতলের হাত ছেড়ে দিল। তড়িতেই শীতল পায়ের স্যান্ডেল খুলে আকাশের গালে সজোরে বাড়ি মারল। আকাশ তাকে ধরতে গিয়েও পারল না। শীতল প্রায় দৌড়ে নিচের রুমে চলে গেল। বারান্দা থেকে তার বোরকা নিয়ে এসে পরে নিল। ঢেকে ফেলল তার আপাদমস্তক। থরথর করে কাঁপছে সে মৃগী রোগীর ন্যায়। চুপ করে থাকলে চলবে না। সাভেরি বেগমকে বিষয়টা জানাতে হবে। কিন্তু তাদের বাসায় থেকে তাদের ছেলের বিরুদ্ধে নালিশ করলে কতটা গ্রহণযোগ্য হবে, সেটা ভেবেই শীতল চিন্তাগ্রস্ত। এদিকে বন্য বাঘের ন্যায় ক্ষেপে আছে আকাশ। সে হন হন পায়ে রুম থেকে বেরিয়ে এলো। ডাইনিং টেবিলের ওপর হতে দামি ফুলদানিটা নিয়ে ছুঁড়ে মারল টাইলস করা মেঝেতে। ঝনঝন শব্দ করে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সিরামিকের বড় ফুলদানিটা। শীতলের দু কান ঝাঁঝা করে উঠল। সে দুহাত দিয়ে নিজের দু কান চেপে ধরল। ভয়ে শিউরে উঠল। নাদের খান, সাবেরি বেগম, বাসার কাজে সাহায্যকারী খালা মর্জিনা ছুটে এলো। সাবেরি বেগম মর্জিনাকে কড়া গলায় বললেন, তুমি এখন যাও, পরে ডাকলে এসো। মর্জিনা খালা চলে যায় তার কাজে। নাদের খান ও সাবেরি বেগম আকাশকে মুখে কিছু বলল না। প্রশ্নাতীত চোখে তার দিকে চাইল। আকাশ মায়ের দিকে চেয়ে রুক্ষ গলায় চেঁচিয়ে বলল, বাসায় নিউ কাজের মেয়েটাকে চেঞ্জ করো, জলদি, 7 দিনের ভিতরে।
এত বেয়াদব, অসভ্য মেয়ে আমাদের বাসায় থাকতে পারে না। তুই কাজের মেয়ে কোথায় পেলি? বাসায় তো আমাদের সেই একজনই, মর্জিনা খালা। এই যে দেখলি। উদ্বিগ্ন গলায় আহত সুরে বলল সাবেরি বেগম। কাজের মেয়ে নেই বাসায়? না তো। একটু আগে আমার বারান্দা থেকে আব্বুর পাঞ্জাবি আনলো কে? সেটা তো শীতল, আমাদের অতিথি বলতে পারিস। হোয়াট? বলে আকাশ শীতলকে খুঁজতে লাগলো। নাদের খান এবার তেতে উঠলেন। রাশভারী কণ্ঠে বললেন, আকাশ, সে পর্দা করে। সচরাচর অচেনা পুরুষের সামনে সে যায় না। সমস্যা কি হয়েছে বল। কি হয়েছে শুনবে? আমি রুমে ঢুকতে যাচ্ছি, অমনি সে আমার গায়ের সাথে ধাক্কা খেলো। আমি তার হাত ধরে ফেললাম, যেন সে না পড়ে যায়। কিন্তু সে মিসবিহেভিয়ার করে আমাকে ইনসাল্ট করলো, যা তোমাদেরকে বলা পসিবল নয়। আকাশের বাবা মা মুখ চাওয়াচাই করলো একে অপরের। ছেলেকে শান্ত করার জন্য সাবেরি বলল, এত চেতিস কেন? সে বোরকা ছাড়া অন্য পুরুষের সামনে যায় না। আচমকা তোর সাথে ধাক্কা খাওয়াতে মেজাজ ঠিক রাখতে পারেনি হয়তো। আর তোর ওপরে তো সে এমনিতেই সেদিনের কথার জন্য অসন্তুষ্ট। আচ্ছা, তাকে সরি বলতে বলবো। আমাদের বাসায় থেকে আমি অন্য পুরুষ তার কাছে? সে আমাদের বাসায় থাকতে পারবে না। আর থাকতে হলে আমার রুমে গিয়ে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। এটা তার জন্য আমার আল্টিমেটাম। গমগমে স্বরে কথাগুলো বলে আকাশ তার রুমে চলে যায়। মর্জিনা খালা এসে মেঝে পরিষ্কার করে ফেলে। আকাশ সুযোগ খুঁজতে থাকে শীতলকে সায়স্তা করার জন্য, কিন্তু তাকে নিরিবিলি পাওয়াই যাচ্ছে না। তীক্ষ্ণ নজরে পুরো বাসায় খেয়াল রাখছে সে। তার 3 দিন পরের এক দুপুরে সবাই মধ্যাহ্নভোজ সেরে নিল, তবে শীতল খায়নি। সেদিন হতেই শীতল আর ঠিকমতো খাওয়া দাওয়া করে না। সারাক্ষণ মরা রোদের মতো ঝিমিয়ে ঝিমিয়ে থাকে। সেই দুপুরে সবাই যার যার রুমে। শীতল তার রুমের দরজা বন্ধ করতে যাচ্ছিল, অমনি হাট করে দরজার 2 কপাট মেলে ধরল আকাশের বলিষ্ঠ 2 হাত। সে রুমের ভিতরে ঢুকে দরজা চাপিয়ে দিল। শীতল ভয়ার্ত স্বরে চিৎকার দিতে গিয়েও পারল না। আকাশের শক্তপোক্ত এক হাতের নিচে চাপা পড়ে গেল তার মুখ। শীতলের কানের কাছে মুখ নিয়ে আকাশ নিষ্ঠুর গলায় হিসেসিয়ে বলল, আমাদের বাসা থেকে তুমি চলে যাবে, নয়তো শর্ত হলো বাসায় বোরকা পরে ভূত সেজে থাকা চলবে না। অন্তত আমি যতদিন দেশে আছি ততদিন। এবং আমার 2 পা ধরে নিঃশর্ত ক্ষমা চাইবে, এটা প্রতিশোধ নেওয়ার জন্য। যদি আরো চূড়ান্ত কিছু করতে পারলে আমি ক্ষান্ত হতাম। একজন আশ্রিতা হয়ে আমার গায়ে হাত তোলার মতো যার এত বড় স্পর্ধা, তার জন্য আমার পক্ষ হতে সেটাই হতো একমাত্র উপযুক্ত পানিশমেন্ট। কথা ক্লিয়ার? প্রস্তাব আমার, সিদ্ধান্ত তোমার। একদমে কথাগুলো বলে আকাশ রুম হতে প্রস্থান নিল। শীতল দরজা বন্ধ করে দিয়ে ডুকরে কেঁদে উঠল। কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল কিং কর্তব্য বিমূঢ় হয়ে। পরক্ষণে ওয়ার্ড্রোব হতে তার সবকিছু বিছানার উপরে এনে জড়ো করলো। লাগেজ নামিয়ে সব ভরে নিল। অপেক্ষা রাত পেরিয়ে ভোরের। পরের দিন সকালে নামমাত্র নাস্তা খেয়ে নিল শীতল। কাউকে কিছু না বলে সবার অগোচরে বাসা থেকে চলে গেল। এদিকে অনেকক্ষণ হয়ে গেল বাসায় শীতলের উপস্থিতি নেই। এটা টের পেতে সারা বাসায় জানাজানি হয়ে গেল। আকাশের মাঝে কোনো ভাবান্তর নেই শীতলের জন্য। সাবেরি ও নাদের শীতলের রুমে গেল, দেখলো তার কিছুই নেই, সব নিয়ে গিয়েছে। তারা ভালো করে পুরো বাসা ও ছাদে গিয়ে খুঁজলো শীতলকে, কিন্তু নেই। শীতলের মুঠোফোনও বন্ধ পাচ্ছে তারা। সবার মাথায় হাত। সাবেরের হুকুমে মর্জিনা শীতলের রুমের বিছানার চাদর তুলে নিল ধোয়ার জন্য। তখন এক টুকরো কাগজ পেল সে, গিয়ে সাবিরের হাতে দিল। সাবিরি মন দিয়ে বার দুয়েক পড়ল, স্বামীকে দিল পড়তে। নাদের পরে দ্রুত বেগে পা ফেলে আকাশের রুমে গেল। আকাশ তার বিছানায় সোজাসুজি হয়ে শুয়েছিল, মগ্ন হয়ে আছে সেলফোনে। তিনি কাগজের টুকরোটি আকাশের গায়ের ওপর ছুঁড়ে মারলেন ক্ষিপ্র গতিতে। চেয়ার টেনে বসলেন। সাবেরি বেগমও বসলেন খাটের এক কোণে। দুজনের মুখাবয় ভার, মলিন, অপ্রসন্ন। আকাশ বোমা মুখে মা বাবার দিকে হা করে চাইল। চেয়ে কাগজটি হাতে তুলে নিল। গ্রাহ্যহীনভাবে পড়ে নিল একবার। আন্টি, আসসালামু আলাইকুম। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আপনাদের বাসায় থাকার সম্ভব হলো না। ডিটেলস বলে মা বাবার কাছে তাদের সন্তানকে খারাপ করতে চাই না। কম খেয়ে থাকা যায় আন্টি,
কিন্তু ব্যক্তিত্ব, আত্মসম্মান, শালীনতা বিসর্জন দিয়ে থাকার মতো মেয়ে আমি নই। চিন্তা করবেন না, থাকার একটা ব্যবস্থা করবই। পড়া শেষে কাগজের টুকরোটি মুঠোয় ভরে দলাই মলাই করে ফেলল আকাশ। বলল, ভেরি গুড ডিসিশন। সেলফ ডিফেন্ডেড হওয়া অতি ভালো। তো টেনশন হচ্ছে না? যুবতী একটা মেয়ে, কোথায় যাবে, কোথায় থাকবে? হতাশ গলায় জিজ্ঞেস করলেন সাবেরি বেগম। আশ্চর্য মম, বাংলায় তো লেখা ছিল, দেখনি? তোমার যুবতী হুজুরানি ভাগ্নি তো বলল তার জন্য টেনশন না করতে। তাহলে অযথা কেন টেনশন করব থার্ড ক্লাস একটা মেয়ের জন্য? নাদের খান চোখ লাল করে ছেলেকে উচ্চ কণ্ঠে ধমকে উঠলেন। আদেশ করে বললেন, ওই মেয়ে থার্ড ক্লাস নয়। থার্ড ক্লাস ইডিয়েট, অসভ্য ইতর হলি তুই। নিশ্চয়ই তুই এমন কোনো হীন আচরণ করেছিস যার জন্য মেয়েটা চলে যেতে বাধ্য হলো। বের হয়ে যা বলছি, ওকে খুঁজে নিয়ে আয় বলছি। শুনে আকাশের চোয়াল ঝুলে পড়ার দশা। তার মা বলল, আমাদের সামনে তুই শীতলকে চলে যেতে বললি, তার স্থানে আমি হলেও চলে যেতাম। তুই বাইরে থাকিস বলে মানসিকতা অন্যরকম। তা হয়তো ঠিক আছে, তাই বলে তুই তো মুসলিম একটা ছেলে, কিভাবে একটা মেয়ের বোরকা পরা নিয়ে কটাক্ষ করতে পারলি? এই তোকে শিক্ষা দিয়েছি? আকাশ মায়ের দিকে তাকিয়ে তেজি স্বরে বলল, শিক্ষা হয়নি বলেই তো এখন বসে বসে শিক্ষা দিচ্ছ। আমি তাকে বোরকা পরতে নিষেধ করিনি, জাস্ট আমার সামনে যেন বোরকা না পরে এটা বলেছি তাকে। আমি একটানা 5 বছর বাইরে ছিলাম, সেখানে মেয়েরা পাতলা স্লিভলেস টি শার্ট আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়া ওপেনলি। এটা নর্মাল সেই দেশে। তো এসেই বাসার ভিতরে বোরকা পরা একটা মেয়েকে দেখে আমি নিতে পারিনি। বিরক্তিকর লেগেছে, হাস্যকর লেগেছে। তোমরা তো খুব সাফাই গাইলে তার হয়ে। সে কি করেছে শুনবে? কি করছে জানতে চাইল তার মা। তার হাত ধরলাম তার ভালোর জন্য, যেন না পড়ে যায়। অথচ সে তার পায়ের স্যান্ডেল খুলে আমার গালে মারল। বিচার করো তোমরা। মাত্র হাত ধরার জন্য সে এটা করতে পারে? এটা জঘন্য নয়? বেয়াদবি নয়? দুঃসাহসিকতা নয়? ম্যানারলেস একটা মেয়ে। কাদের তীক্ষ্ণ চোখে প্রশ্ন করলেন ছেলেকে। তাহলে সে এটা কেন বলল? শালীনতা বিসর্জন দিয়ে থাকতে পারবে না? ওহ গড, ভেরি সিম্পল বাবা। আমি তাকে বলেছি বাসায় যেন বোরকা না পরে। তো সে যেহেতু হুজুর, তার কাছে বোরকা ছাড়া থাকাই অশালীন, বুঝলে? স্থির অথচ রাগত গলায় বলল আকাশ। দ্রুত বের হয়ে যা বাবা। সম্ভাব্য স্থানগুলোতে গিয়ে খুঁজে বের কর মেয়েটাকে। কি জবাব দিব আমি আপা দুলাভাইকে? দুলাভাইয়ের আদরের ভাগ্নি। অনুরোধের সুরে আহত গলায় বলল আকাশের মা। আকাশ শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, তো ওনার আদরের ভাগ্নি আমাদের বাসায় কেন এলো? সেসব এখন শোনা ইম্পর্ট্যান্ট নয়, পরেও বলা যাবে। মেয়েটিকে খুঁজে বের করা জরুরি। সাবেরি কিছু বলতে গেলে দূরহ গলায় বাক্য দুটো বলে তাকে থামিয়ে দিলেন নাদের। আবারও পুনরায় ছেলেকে তাড়া দিয়ে চলে গেলেন তিনি। স্বামীর পিছন দিয়ে চলে গেলেন সাবেরি বেগমও। আকাশ ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়ল। একটা টি শার্ট গায়ে দিয়ে ট্রাউজার পরা অবস্থায় বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজায় ঠাস করে শব্দ করল। সকাল ফুরিয়ে দুপুরের আগমন শুরু হলো। শীতল দাঁড়িয়ে আছে সায়দাবাদের ব্যস্ততম বাস স্টপেজে। মাথা তুলে উপরের দিকে চাইল। কি অপূর্ব! শরতের শ্বেত শুভ্র স্বচ্ছ আকাশ। আকাশের বিশালতা উদারতার জন্য আকাশ শব্দটা শীতলের খুব পছন্দ। অথচ মানুষ নামের কিছু আকাশ তার উল্টো। কেন যে এদের নাম আকাশ হলো? হা করে শীতল আক্ষেপে নিঃশ্বাস ছাড়ল। বাস স্টপেজে ক্ষুধার্ত পথশিশুরা ঘুরঘুর করে। এমন দুটো শিশু এসে শীতলের সামনে দাঁড়ালো। টাকা চাইল শীতলের কাছে। সেই ছেলে দুটোকে নিয়ে একটি দোকানে গেল। কেক কলা কিনে দিল দুজনকে সমানভাবে। দেখলো মানিব্যাগে ভাঙতি টাকা আর নেই। সে দোকানদারের সামনে 500 টাকার একটি নোট বাড়িয়ে ধরল। দুর্বল স্বরে বলল, ভাঙতি দেওয়া যাবে ভাই? একটা হাফ লিটার পানির বোতল কিনলে। না পা, তাও ভাঙতি দেওয়া যাইব না। সারাদিন কতজনরে যে আমার ভাঙতি দিতে হয়, ক্যাশ খালি এখন। 30 টাকার পানির বোতল কিনে 500 টাকা ভাঙতি হয়? একটু হেসে বলল দোকানদার। আচ্ছা, তাহলে পানি লাগবে না, আমার কাছে কোনো খুচরো টাকা নেই। দোকানের সামনে শীতলের পাশে দাঁড়ানো যুবকটি সব শুনল। সে দোকানদারকে বলল, ওনাকে একটা ঠান্ডা পানির বোতল দিন। আমাকে একটা কোকা কোলা দিন, হাফ লিটারের।
দোকানদার ফ্রিজ হতে দুটো ঠান্ডা বোতল বের করলো, যুবকটির হাতে দিল। সে টাকা পরিশোধ করে দিল। কোনো অচেনা পুরুষালী গলা শুনতে পেয়ে শীতল চকিতে চাইল। দেখলো লম্বা হালকা গড়নের একটি ছেলে, বয়সে টকবগে যুবক। যুবকটির কাঁধে একটি সাইড ব্যাগ, গায়ে টি শার্ট, পরনে গ্যাবার্ডিন প্যান্ট। চোখ জোড়া ঢাকা রয়েছে মেরুন রঙের একটি বড় সানগ্লাসে। শীতল বড্ড ইতস্তত বোধ করল। স্পষ্ট ভাষায় মার্জিত স্বরে বলল, আরে না, লাগবে না। আপনি কেন কিনে দিবেন আমাকে? পরে আমি কিভাবে শোধ করব আপনার টাকা? শোধ করা রয়ে বলে দিচ্ছি, আগে আপনার পানি ধরুন। এদিকে আসুন, বলে ছেলেটি দোকানের সামনে হতে কয়েক পা পিছিয়ে গেল। শীতলও তার পাশে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। ছেলেটি বলল, 500 দিন, ভাঙতি দিচ্ছি। শীতল দিল। ছেলেটি তার মানিব্যাগ থেকে 500 ভাঙতি করে দিল। বলল, নিন, 30 টাকা কম, আপনার পানির দাম। শীতল প্রসন্ন গলায় ছেলেটিকে ধন্যবাদ জ্ঞাপন করল। উপকার করার জন্য অনেক ধন্যবাদ, বাক্যটি বলে পা বাড়ালো টিকিট কাউন্টারের দিকে। উপকারের উপকার করা মানুষ হিসেবে সবারই মানবিক দায়িত্ব। শীতলের পা জোড়া থামল। ঘুরিয়ে এসে চমকানো স্বরে বলল, আমি আবার আপনার কি উপকার করলাম? আপনি আমার করেননি, অন্যদের করেছেন। আমি দেখেছি আপনি দুটো বাচ্চা ছেলেকে কলা কেক কিনে দিলেন। কেন? তাদের ক্ষুধা নিবারণের জন্য। এই উপকার করার মানসিকতা কজনের আছে বর্তমান সমাজে? সেজন্য আপনার ভাঙতিও শেষ হয়ে গেল। আপনি কারো উপকার করবেন, আমি আপনার উপকার করব। আবার আমার উপকারে অন্য কেউ এগিয়ে আসবে। এটা সিস্টেম। আপনি কি বাস থেকে নামলেন নাকি উঠবেন? আমি বাসে উঠব। কোন বাসে? কোথায় যাবেন? নেকাবের আড়ালে শীতলের মুখ বন্ধ হয়ে রইল। ছেলেটির সন্দেহ হলো। বলল, আপনি কোথায় যাবেন জানেন না? অদ্ভুত। এভাবে কথার পিঠে কথা বলতে গিয়ে শীতল ধরা গলায় বলল, কোথায় যাব ঠিক জানি না। এই শহরে আমি এক অনাহুত। ছেলেটি দৃঢ় স্বরে বলল, কোনো বড়সড় প্রবলেম হয়েছে আপনার? এতটুকু বুঝতে পারলাম। আপত্তি না থাকলে আমি আপনার থাকার ব্যবস্থা করতে পারবো। আমি আবির। আপনি? শীতল। অসহায় কণ্ঠে বলল শীতল। বাহ, মনোমুগ্ধকর নাম। মাশাল্লাহ। আবির নামও সুন্দর। মাশাল্লাহ। আবির অল্প হাসল। বলল, আপনি সুদের খেলা ভালোই জানেন। এটা ভালো লাগলো। কারো কাছে ন্যূনতম ঋণী থাকতে রাজি নয় আপনি। শীতল নীরব থাকে। আবির শীতলের সামনেই তার বাসায় ফোন করে। তার মাকে তার মতো করে শীতলের কথা বলল। শুনে তিনি রাজি হলেন। শীতলের দুর্ভাবনা কাটল না। তবুও নিম রাজি হলো আবিরের সাথে যেতে। আবির শীতলকে নিয়ে একটি সিএনজিতে করে রওনা দিল। যেতে যেতে শীতলকে শিখিয়ে দিল, আপনার বিষয়ে বাসায় সত্যিটা বলা যাবে না। আননোন কোনো মেয়েকে রাখতে আপত্তি তুলবে বাসায়। বলবো আপনি আমার ভার্সিটির এক ছোট বোন। আপনার বাসায় মহা গ্যাঞ্জাম হয়েছে। 2-4 দিন তাদের আড়ালে থাকতে চান। এরপর চলে যাবেন। আর ততদিনে আপনি একটা গতি করে নিবেন আপনার। শীতল বিনীত গলায় বলল, আপনি ঠিক বলছেন। দেশের বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। মানুষের ওপর থেকে ক্রমেই মানুষের আস্থা উঠে যাচ্ছে। চারদিকে কেবল প্রতারণা আর ঠকবাজি। বাহ, ভালোই তো সাম্প্রতিক খোঁজখবর রাখেন দেখছি। তা কিসে পড়াশোনা করছেন আপনি? নাকি স্টাডি কমপ্লিট? অ্যাকচুয়ালি আপনার আপাদমস্তক আব্রত, তাই কিছু অনুমান করা যাচ্ছে না। ঠিক বলেছেন আপনি। আমি অনার্স 3য় বর্ষে আছি। ও, আমার জুনিয়র। কোন ডিপার্টমেন্ট? হিস্টোরি। ওরে বাবা, কেবল সাল আর সাল। তাহলে তো বলা যায় মুখস্থ বিদ্যা ভালোই আপনার। শীতল আর জবাব দিতে পারল না। তারা এসে পড়ল বাসার নিচে। শীতল চমকে উঠল বাসা দেখি। আবির সিএনজি ভাড়া মিটিয়ে দিল। শীতল ঠায় দাঁড়িয়ে রইল। কি ব্যাপার, আসুন। 6 তলা আমাদের বাসা, লিফটেই যাওয়া যাবে। অত্যন্ত দুঃখিত। আগে বলুন আপনার বাবা মায়ের নাম কি? এটা আমার জানা দরকার। অর্থাৎ এই অ্যাপার্টমেন্টের 25টি বাসার মধ্যে কোনটা আপনাদের বাসা? প্রতি ইউনিটেই তো 5টি করে ফ্ল্যাট রয়েছে। আবির একটু বিরক্ত হলো। বলল, এর আগে চুরি টুরি করে গেলেন নাকি এই বাসা হতে? তবে তো আপনাকে বেঁধে নেওয়া উচিত আমার। শীতল পা ঘুরিয়ে চলে যেতে চাচ্ছিল। আবির শীতলের সামনে গিয়ে দাঁড়ালো। কঠিন গলায় বলল, আপনি বোরকা পরা মেয়ে। বাধ্য করবেন না আমাকে আপনার হাত ধরে জোর করে নিয়ে যেতে। আমার এক বাহুর শক্তি আপনার পুরো শরীরেও নেই। আসুন বলছি।
কি কাহিনী করেছেন কোন বাসায়, এটা জানতে হবে আমার। শীতল বুঝতে পারল আবিরের বাসায় যাওয়া ছাড়া আর রক্ষা নেই। নয়তো আবির সত্যিই তার হাত ধরে ফেলবে। তার চেয়ে যাওয়াই ঢের। তবে সাবিরি আন্টিরা না দেখলেই হলো। শীতল ধীর পায়ে আবিরের সাথে গিয়ে লিফটে উঠল। আবির বাসার কলিং বেল বাজালে মহুয়া অবাক হয়ে গেল। আবির এই বাসার ছেলে। আবিরের মা নিজেই উড়ে গিয়ে বাসার দরজা খুলল। ভাবলো আকাশ শীতলকে খুঁজে নিয়ে এসেছে। দেখলো তার ছোট ছেলে আবির। পিছনে বোরকা পরিয়ে তো শীতলকে তার চিনতে অসুবিধা হলো না। আবির মাকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। শীতল গুটি গুটি পায়ে সাবিরের পাশ ঘেঁষে দাঁড়ালো। আম্মু, কেমন আছো? সাবিরি ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। উদ্বেগ মাখা চমকিত স্বরে শীতলকে জিজ্ঞেস করলেন, আবির কোথায় পেল তোমাকে? মোবাইলে তোমার কথা বলছে আমাকে। কি যে বিপদে ফেলে দিলে আমাদের। আবির তাজ্জব হয়ে গেল। আম্মু, তুমি ওকে আগে থেকে চেনো? ও তো বাসা দেখে আসতেই চাচ্ছে না। এমন ভাব করলো। আমি ভাবলাম সে একটা চোর বা ধান্দাবাজ। তাই ফোর্স করে নিয়ে এলাম ধরার জন্য। দুটো বদমাইশ জন্ম দিছি আমি। মুখের ভাষার কি ছিরি। আম্মু, সে তো বেরিয়ে যাচ্ছে এবারই দেখে। আসবেই না। আমার বাবা মায়ের নাম জানতে চাইলো। যারা শুরু করলো। এসব কাণ্ড দেখলে যে কেউ তাকে উল্টোটা ভাববে। তোরা দুজন দুজনকে না চেনারই কথা। শীতল হলো তোর বড় খালার ননদের মেয়ে। গ্রামে থাকে তারা। পারিবারিক জটিলতার কারণে সাময়িকের জন্য ঢাকায় আমাদের বাসায় এসেছে। অবশ্য তারা বলেনি। দোলাভাই আপার কাছে তাদের উটকো বিপদের কথা শুনে আমরাই বলছি চলে আসতে আমাদের কাছে। বুঝলাম। তো বের হয়ে গেল কেন বাসা থেকে? আমাকে তো মিথ্যা গল্প শোনালো শীতল। সে আরেক কাহিনী। তোর ভাই তার বোরকা পরা নিয়ে কটাক্ষ করে কথা বলেছে। সে প্রতিবাদ করেছে। তোর মডার্ন ভাই তাকে বাসা থেকে চলে যেতে বলছে। ভাইয়াটাও না, পুরাই ঠোঁটকাটা রয়ে গিয়েছে আগের মতো। তুই যে আজ আসবি তা আমাকে ফোন করে বললি না কেন? এমনিতেই বলিনি। ছোট্ট একটা সারপ্রাইজ দিতে চেয়েছি তোমাদের। ভাইয়া এসেছে। দেখা করতে আসবো না? ভাইয়া কই? সে বাইরে। কোনা কাছে গেল? ওই যে, তুই যাকে নিয়ে এলি তাকে খুঁজতে গেল। বাবা, পুরাই সিনেমাটিক ব্যাপার স্যাপার দেখছি। নিজেই বললো যেতে, আবার নিজেই খুঁজতে বেরিয়ে গেল। মজা পেলাম আম্মু। সে যায়নি, তোর বাবা জোর করে গালমন্দ করে পাঠিয়েছে শীতলকে খুঁজে বের করতে। পেয়ে তো গেলি তুই। তুই কিভাবে পেলি ওকে? আবির মাকে শীতলের সাথে দেখা হওয়ার কাহিনী বলল। ভালো হয়েছে খুঁজে পেয়েছিস। আমাদের রক্ষা করেছে আল্লাহ। মান সম্মানও রেখেছে। নয়তো মেয়েটার কোনো অঘটন ঘটে গেলে কি জবাব দিতাম আমরা তার মা বাবাকে। হুম, রাখে আল্লাহ মারে কে। তো তাদের কিসের বিপদ আম্মু? কিসের ঝামেলা? সেসব আকাশও জানে না। তোদের দুই ভাইকে একসাথে বিস্তারিত বলবো। এখন তোকে বললে আবার রিপিট করতে হবে তোর ভাইকে বলার জন্য। ওকে, মাই ডিয়ার সুইট গুলুমুল আম্মু। হইছে, ক্লাস বন্ধ তোর? না, খোলা। সমস্যা নেই। 2 দিন তোমাদের দরবারে বেড়ানো শেষে আবার আমার অস্থায়ী গন্তব্যে চলে যাব। যা এবার রুমে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। আবির চলে গেল রুমের দিকে। শীতল দেয়াল ঘেঁষে লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। আরে মেয়ে, দাঁড়িয়ে কেন? মনে হয় নতুন এসেছে আমাদের বাসায়। যাও তোমার রুমে। ফ্রেশ ও বোরকা খোলে মায়া মায়া সুরে বলল সাবেরি বেগম। শীতল তার থাকার রুমে চলে গেল। বোরকা খুলে নিয়ে ফ্রেশ হলো। নিজের ওপর রাগ হচ্ছে তার। চলে গিয়ে আবার আসা। কি ভাববে আকাশ অসভ্যটা। এই ভিতরে আকাশ চলে এলো বাসায়। দরাজ কণ্ঠে মাকে বলল, মাফ করো এবারের মতো। কোথাও পেলাম না তোমাদের হুজুরানি ভাগ্নিকে। গরমে আমার শরীর কাদা কাদা হয়ে গেল। ওফস। সাবেরে লুকিয়ে হাসলো। বলল, কোথায় খুঁজেছিস? কোথায় খুঁজিনি বলো? সেই সকাল হতে শুরু করে এই বিকাল পর্যন্ত সর্বত্র খুঁজেছি। রমনা পার্ক থেকে শুরু করে জিয়া উদ্যান, লালবাগের কেল্লা, বোটানিক্যাল গার্ডেন, এমন সম্ভাব্য সব স্থানে খুঁজেছি। মানুষ রাগ করে বাসা থেকে বেরিয়ে গেলে পার্কগুলোতে গিয়ে আশ্রয় নেয়। উনি যে কোথায় গেল কে জানে। শীতল রুমের ভিতর হতে সব শুনতে পাচ্ছে, কিন্তু আবির শুনতে পায়নি। সে রুম হতে বেরিয়ে এলো। ভাইকে সালাম দিয়ে মোলাকাত করে বলল, কি রে, কই গেলি? আমি দেখা করার জন্য সেই সুদূর বাণিজ্যের নগরী হতে ছুটে এলাম।
বলিস না, আপদে আছি ভাই। আমাদের বাসা হতে এক বোরকাওয়ালি নিখোঁজ হলো। তন্ন তন্ন করেও খুঁজেও কোথাও পেলাম না। অসহিষ্ণু গলায় বলল আকাশ। আবির এতটুকু বুঝলো শীতলকে নিয়ে কথাগুলো বলল তার ভাই। সে জিজ্ঞেস করলো, বাস স্টপেজে খুঁজেছিস? না তো, সেখানে যাবে কেন? আবির মায়ের দিকে চেয়ে মুচকি হাসলো। বলল, মনে হয় আমি ছক্কা মেরেছি আম্মু। আকাশ মা ভাইয়ের দিকে মুখ চাওয়াচাই করলো। বলল, এনি প্রবলেম? কোনো প্রবলেম নাই। টেবিলে বস, দু ভাই, ভাত খেতে। সব রেডি টেবিলে। পরে সব ধোঁয়াশা পরিষ্কার করছে, বলল তাদের মা সাবেরি। ওরা দু ভাই একসঙ্গে মায়ের পাশে বসে ভাত খেয়ে উঠল। শীতলকে রুমের ভিতরে ভাত নিয়ে দিল মর্জিনা। সেও খেয়ে উঠল। বাইরে থেকে এলেন তাদের বাবা। আবির বাবাকে জড়িয়ে ধরল সালাম দিয়ে। নাদের খান ছেলের পিঠ চাপড়ে আশীর্বাদ করলেন। রুমে চলে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য। স্ত্রীর কাছে শীতলের ফিরে আসার গল্প শুনলেন। অত্যন্ত খুশি হলেন তিনি। স্বস্তির নিঃশ্বাস ফেললেন লম্বা করে। তার কিছুক্ষণ বাদে আকাশ শীতলের অস্তিত্ব টের পেল বাসায়। ভাবলো কোথাও যাওয়ার জায়গা না পেয়ে আবার চলে এলো তাদের বাসায়। সে শীতলের রুমের বাইরে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, তার মানে ধরে নিলাম আমার সত্যগুলো মানা হবে। বারবার যেন কাউকে মনে করে দিতে না হয় আমি আবার এক কথার ছেলে। আকাশের কথাগুলো শুনতে পেলেন তার বাবা। তিনি ত্রস্ত পায়ে বেরিয়ে এলেন রুম হতে। চেঁচিয়ে উঠে সপাটে চড় বসিয়ে দিলেন আকাশের গালে। আদেশ করে বললেন, বেরিয়ে যা আমার চোখের সামনে হতে। অসভ্যতামি লিমিট ক্রস করে ফেলতেছিস তুই। সামান্য একটা আশ্রিতা মেয়ের জন্য এই বয়সে বাবার হাতে চড় খেলো আকাশ। এটা সে কিছুতেই মেনে নিতে পারল না। সে পিতার সামনেই শীতলের বন্ধ দরজায় পা দিয়ে লাথি মারল ক্ষিপ্র গতিতে। রুক্ষ মূর্তি ধারণ করে নিজের রুমে চলে গেল। দরজার প্রচন্ড আওয়াজে শীতল দোকান চেপে ধরল। বের হতে গিয়েও বের হলো না সে। যদি আকাশ সামনে থাকে, যদি তাকে ঝাপটে ধরে ফেলে, তাই মন খারাপ করে বসে রইল। আবির নিজের রুম হতে বেরিয়ে এলো। দেখলো তার মা দাঁড়িয়ে আছে। তার বাবা চেয়ারে বসে আছে। তার মুখমণ্ডল পাংশুটে। তিনি প্রেসারের রোগী। উত্তেজিত হলে ঘামতে থাকেন অনবরত। মা বাবার চিন্তিত মুখ দেখে আবির বলল, আম্মু, এত হল্লা কিসের দিনে দুপুরে? ঘুমাতে পারছি না। ডাকাত পড়ছে বাসায়? সাবেরি মরা মুখে বলল, তোর বিলিতি ভাইকে গিয়ে জিজ্ঞেস করো। যা, যেতে হবে না। রুমে আসো, ভারী গলায় বলল নাদের খান। আবির মা বাবার সাথে তাদের বেডরুমে গেল। সাবেরি দরজা বন্ধ করে দিলেন। তারপর বললেন, তোর কাবেরী খালা ননদের মেয়ে। সে এটা তো বললামই। গ্রামে তার ননদের পরিবারের সাথে একই বাড়ির অন্য পরিবারের কঠিন বিরোধ। বিরোধটা কি নিয়ে? সম্পত্তি নিয়ে। কাবেরীর ননদদের প্রতি তারা এতটাই বিরাগ যে যে কোনো সময় শীতলকে তুলে নিয়ে অপমান অপদস্থ করতে পারে। এটা তারা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছে। তাদের ঘনিষ্ঠজন হলো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। তো এরা ভয় পেয়ে গেল। শীতল ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিল। এদের একমাত্র মেয়ে শীতল। মেয়ের নিশ্চয়তা দেওয়ার জন্য উপযুক্ত জায়গা পাচ্ছে না। দুলাভাই তোর বাবার সাথে বিষয়টা শেয়ার করলো। আপা অসহায় কণ্ঠে আমাকে জানালো। তখন আমরা বলেছি যেন আমাদের বাসায় চলে আসে শীতল। আমাদের বাসায় 2 বেডরুম এমনিতেই খালি পড়ে থাকে। এটা ভালো করেছো। সমস্যাগ্রস্ত ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হওয়া প্রতিটি মানুষের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এখন হলো কি? কিসের আওয়াজ হলো? মনে তো হলো দরজার। নাদের খান স্থবির হয়ে আছেন। কিছু বলতে পারছেন না। সাবেরি বলল, তোর ভাই শীতলের রুমে পা দিয়ে ধাক্কা মেরেছে। তার আগে তোর বাবা তার গালে চড় মেরেছে। তার আগে দরজার বাইরে দাঁড়িয়ে সে শীতলকে হুমকি দিয়ে কিছু বলেছে। আবির একটু মজা পেল। কৌতুক করে বলল, এ তো দেখি রমরমা এক গল্প হয়ে গেল আকাশ ও শীতলের। ছেলেটা অতি আধুনিক, মডার্ন, ফ্যাশনেবল। মেয়েটা অনাধুনিক, আনস্মার্ট, বোরকা পরে, নিজেকে ঢেকে রাখে। হ্যাঁ ভাই হ্যাঁ, সংঘর্ষটা এখানেই। ফাজলামো করিস না বাপ। বিষয়টা সিরিয়াসলি নে একটু। নিলাম। আকাশ কি বলেছে ওকে? তার সে এক কথা, বাসায় বোরকা পরে যাবে না। রুমে গিয়ে তার পা ধরে ক্ষমা চাইতে হবে। আবির অদ্ভুত চাহনি নিক্ষেপ করলো মায়ের দিকে। কণ্ঠে বিস্ময় ঢেলে বলল, বোরকার বিষয় না হয় বুঝলাম, পা ধরে ক্ষমা, কিন্তু কেন? শীতল নাকি পায়ের স্যান্ডেল দিয়ে তার গালে বাড়ি মারছে। আবির চমকালো।
নিজের এক গাল চেপে ধরল, চোখ বড় করে বলল, মাই গড, কি সাংঘাতিক, কি দুর্দর্শ! ঘোমটার ভিতর খেমটা নাচ। মেয়ে তো নয়, পুরাই আগুন। তো তার আগে আকাশ কি করছে ওকে? সাবেরি বলল বিষয়টা। আবির থম মেরে রইল। পরক্ষণে পণ্ডিতের মতো করে বলল, যদি ভাইয়ার কথা সত্যি হয় তাহলে শীতলের এটা অন্যায় হয়েছে। আর যদি তার বাইরে কিছু ঘটে তাহলে ঠিক আছে। নাদের খান এবার মুখ খুললেন, তুই আকাশের কাছে যা, একটু বোঝা। আমি জেদে অনেক জোরে চড় মেরেছি তার গালে। যাচ্ছি। কি রাশি রে! বাবার হাতে চড়, গেস্টের হাতে চড়, না জানি বাইরে কত বিদেশিনের হাতে চড় খেয়েছে। আবির রুম থেকে বেরিয়ে গেল। আকাশ বাসায় নেই। সে লম্বা লম্বা পা ফেলে মা বাবার কাছে এলো। মন খারাপ করে বলল, ভাইয়া তো নেই। বাসার গেট খোলা। সাবেরি ও নাদের নির্বাক হয়ে গেল। বাবা চর মেরেছে বলে, চলে যেতে বলেছে বলে সে সত্যিই চলে গেল বাসা ছেড়ে। গেছে তো, বলল আবির। সাবেরি ধরা গলায় বলল, আর তো ভালো লাগছে না। ছোট ভাইটা চট্টগ্রাম থেকে তার জন্য ছুটে এলো, আরো বেরিয়ে গেল। কেমনটা যে লাগতেছে। দেখলে তো, লাই পেয়ে পেয়ে কি রকম বেহায়াপনা হয়েছে ওর। ওকে আর যেতে দেওয়া যাবে না বাইরে, দেশেই কিছু করতে হবে তার। ভরাট কণ্ঠে বলল নাদের। তিনজন রুমের ভিতরে বিমর্ষ মুখে বসে আছে। আকাশের সেলফোন অফ, বারবার ট্রাই করে সুইচ অফ পাচ্ছে। শীতল ভীষণ নার্ভাস ফিল করছে। আস্তে করে রুমের কপাট খুলল। ধীর পায়ে সাবেরের বেডরুমের দরজায় গিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। যেহেতু রুমের ভিতরে আবির আছে, তাই গেল না। আড়াল হয়ে দাঁড়ালো। সে নেতানো অথচ ভদ্র স্বরে বলল, আন্টি, আমি খুবই লজ্জিত ও মর্মাহত। আমার জন্যই আঙ্কেল ওনার গায়ে হাত তুলেছে। আমি গ্রামে চলে যেতে চাই। আমার ভাগ্যে যা আছে তাই হবে। তুমি কোথাও যাবে না, যাওয়ার সময় হলে যাবে, আদেশ করে বলল নীতিবান নাদের খান। স্বামীর কথায় সম্মতি পোষণ করলো সাবেরি বেগম। বলল, না মা, তুমি কেন চলে যাবে? আমার এক ছেলে তার স্বভাব দোষে তোমাকে বেরিয়ে যেতে বলেছে, তুমি চলেও গেলে। ভাগ্যিস আমার আরেক ছেলে তোমাকে পেয়েছে, নইলে কি যা হতো। ভাবলে এখনো আঁতকে উঠি। এই শহর অত সুবিধার শহর নয়। বুঝে শুনে পা ফেলতে হয়। চারিদিকে কেবল ধোঁকা আর প্রতারণার হাতছানি। তুই কিছু বলবি ওকে? বলল সাবেরি। হ্যাঁ বলছি। আবির গম্ভীর গলায় শীতলকে শুনিয়ে বলল, শীতল, যত যাই হবে তুমি বর্তমানে আমাদের বাসায় থাকবে। নিজের বাসা মনে করে থাকবে। আমি আম্মুর কাছে সব শুনেছি। তোমার এখন গ্রামে যাওয়া ঠিক হবে না। আর ভাইয়া তোমাকে যেই কন্ডিশন দিয়েছে বাসায় থাকার বিষয়ে, তার ভার আমার উপর ছেড়ে দাও। আমি বিষয়টা হ্যান্ডেল করব। ভাইয়া বাসা থেকে বেরিয়ে গেছে, আগে তাকে খুঁজে বের করি, পরে বাকি কথা। তুমি রুমে যাও এখন। শীতল উদ্বিগ্ন মনে রুমে চলে গেল। আকাশের জন্য সামান্য হলেও খারাপ লাগলো তার। মনে মনে ভাবলো, কি হযবরল অবস্থা হয়ে গেল। মশা মারতে কামান দাগার মতন এক বোরকা নিয়ে কতগুলো কথা শোনালো আকাশ। এক চর খেয়েছে বলে আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলল। বাবার হাতে চর খেয়েছে বলে অবশেষে নিজেই বেরিয়ে গেল বাসা থেকে। আশ্চর্য। ভাবনা শেষে শীতল বোরকা খুলে নিল। টেবিলে গিয়ে বসলো। নিজের পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করলো। আবির খাটে শুয়ে শুয়ে আকাশের নাম্বারে ট্রাই করতে লাগলো একটু পরপর। এভাবে একবার অন পেল মোবাইল। রিং বেজে যাচ্ছে, বাট নো রিসিভ। আর কত? ধুর, বিরক্তি নিয়ে আবির উঠে গেল। তখন তার সেলফোন বেজে উঠল। রিসিভ করে আবির অভিযোগ করে জিজ্ঞেস করলো, তুই কাউকে কিছু না বলে কই গেলি? যেখানে যাই, তাদের সমস্যা কি? তারা থাকুক তাদের ভাগ্নিকে নিয়ে, বিক্ষুব্ধ মেজাজে বলল আকাশ। বাসায় আয় বলছি, আম্মু অস্থির হয়ে আছে। আমি তোর সাথে দেখা করতে আসলাম, আর তুই বাইরে? আমি বাসায় যাব না। বাবা তো আমাকে বের হয়ে যেতে বলল। আরে ভাই, রাগ হলে মা বাবা অমন বলে, এসব ইগনোর করতে হয়। তুই ইগনোর করিস, আমার পক্ষে ইগনোর করা সম্ভব নয়। রাতে কই থাকবি? ঢাকা শহরে হোটেল নেই? আচ্ছা, এখন বাসায় আয় ভাই। আমি চলে গেলে তুই তখন হোটেলে গিয়ে থাকিস। কি সব আননেসেসারি বিষয় নিয়ে ঘুঁ ধরলি? কৌশল করে বলল আবির। এই, না জেনে আন্দাজে ফালতু বকবি না। আমি তার থেকে প্রতিশোধ নিবই, এনি হাউ। মোবাইলের বিপরীত প্রান্ত হতে খেপাটে গলায় বলল আকাশ। তোর দেওয়া শর্ত মানবে সে। প্রতিশোধ নিতে হবে না।
আয় বলছি ভাই। আসতেছি। আবির গিয়ে মা বাবাকে জানিয়ে আসলো। সাবিরি বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস ফেলল। ঝিমুনি ভাব কাটানোর জন্য চা পান করা দরকার। গ্রামে তেমন চা খেত না শীতল, কিন্তু ঢাকায় আকাশদের বাসায় আসার পর তার অভ্যাস হয়ে গিয়েছে। এই বাসার সবাই রোজ সকাল সন্ধ্যা চা নয়তো কফি পান করে থাকে। শীতল দরজা ফাঁক করে এদিক সেদিক উকি দিল। না, কেউ নেই। সে কিচেনে গেল। মর্জিনা কফি তৈরি করছে। সে বলল, খালা কফি রেডি? আগে আমাকে এক কাপ দেন। ঘুম পাচ্ছে। হ দিতাছি আফা। একটু খাড়ান। কি ব্যাপার খালা? আমাকে আপা বললেন যে? উষ্ণ হেসে বলল শীতল, আপনি আমার ছোট বইনের বয়সী, তাই আফা কইলাম। আমারে খালা কনকে? আবির ভাই আকাশ ভাইও কি আমারে খালা বলে? আমি কি আপনাগো খালার বয়সী? অন্তরে ব্যথা লাগে। বুড়া বানায় দেন খালা ডাইকা। হ্যাগো অতিথির লেদা লেদা পোলা পাইনও কি আমারে খালা কয়? আমার বয়সী থাকো মা বাবা আমারে খালা কয়। হজম হয় না আমার। ক্ষেত ঝেড়ে বলল 40 বছর বয়সী মর্জিনা। শীতল তাকে বলল, খালা শোনেন, ঢাকার বাসায় কাজ করা মানুষদের ছোট বড় সবাই খালা বলেই ডাকে, বুঝছেন? মর্জিনা চুপ করে থাকে না শোনার ভান ধরে। শীতল একটি গ্লাস ট্রেতে করে তার কফি ও 2 পিস টোস্ট বিস্কুট নিয়ে চলে গেল নিজের রুমে। মর্জিনাও টুলে বসে কফিতে চুবিয়ে টোস্ট বিস্কুট খেতে লাগলো। আকাশ বাসায় আসে, কিন্তু বাবার সাথে কথা বলে না। আবিরের খারাপ লাগলো এটা। সন্ধ্যার পরে শীতলের বিষয় নিয়ে বাসায় সবাইকে ডেকে মা বাবার রুমে বসলো আবির। আজকেই সে এটা মীমাংসা করেই ছাড়বে। শীতল পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে আবিরের কথা মতো। আবির তাকে বলল, শীতল, যেহেতু তোমার একটু ঝামেলা হয়েছে ভাইয়ার সাথে, এটা মিটমাট করতে হবে। তুমি আমার আপন খালার আপন ননদের মেয়ে, নিকট আত্মীয় বলা যায় তোমাকে। তাই রাগ বিরক্তি ঝেড়ে ফেলতে হবে মন থেকে। প্রবলেম যেখানে, সলিউশন সেখানে। তোমার বিষয়গুলো আমি তোমার থেকে শুনতে চাই। সো আমি যা যা জিজ্ঞেস করব, সংকোচ না করে স্পষ্ট জবাব দিবে। কি ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। নিচু শান্ত গলায় বলল শীতল। ভেরি গুড। আচ্ছা, তুমি কি গ্রামে সবসময় বোরকা পরতে? হ্যাঁ, পরতাম। বাড়িতে? আই মিন ঘরের ভিতরে কি 24 ঘন্টা তুমি বোরকা পরে থাকো? না। তুমি কি টোটালি নন মাহারামদের সামনে যাও না? না। যাই তো। ওকে, তাদের সাথে কথা বলো না? যেমন তোমার চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো ভাই, তোমার কাজিনদের দেবর এবং বেয়াই সম্পর্কের পুরুষদের সাথে কথা বলো? হ্যাঁ, বলি তো। হুম। তাহলে আমাদের বাসায় বোরকা পরে থাকো কেন? আমি ওভাবে কখনোই আপনাদের বাসায় বোরকা পরিনি। মাথায় ওড়না পরে থাকি এবং নিজেকে রিজার্ভ রাখতে পছন্দ করি। যখন কোনো পুরুষ আসে বা আঙ্কেল পরিচয় করিয়ে দিতে ডাকতো, তখন বোরকা পরে নিতাম। হুট করে পরপুরুষদের সামনে আমি সরাসরি চলে যেতে পারি না। ছোটবেলা আমি মাদ্রাসায় পড়েছি কয়েক বছর, তাই এই অভ্যাসটা রপ্ত হয়ে গিয়েছে। সেদিন আকাশ ভাইয়ার সাথে আরো 2 জন অপরিচিত ছেলে ছিল, তাই বোরকা পরে নিয়েছি। ওনাকে বা আপনাকেও আমি আগে কখনো দেখিনি। আড়ষ্টতা কাজ করছিল। আর যাদের কথা বলছেন, সেসব কাজিনদের তো আমি জ্ঞান হওয়ার পর থেকেই চিনি এবং দেখেও আসছি, তাই জড়তা কাজ করে না। এর বাইরে কিন্তু কোনো ছেলের সাথে আমি কখনো মিশিনি, কথা বলিনি। আমি কোনো পর্দানশীল মেয়ে নই, অর্থাৎ যতটুকু সম্ভব শালীন জীবনযাপন করি এবং নিজেকে সুরক্ষিত রাখি। যদিও পর্দা করে চলা প্রতিটি মেয়ে ও নারীর কর্তব্য, কিন্তু পরিবেশের প্রভাবে বেশিরভাগ নারীরাই পর্দানশীল হয়ে ওঠে না। তুমি যে ন্যাশনাল কলেজে পড়ো, ক্লাসে কি বোরকা পরে থাকো? না। তো ক্লাসমেট ছেলেরা দেখে না তোমাকে? না, দেখে না, কারণ সেটা জাতীয় মহিলা কলেজ, কোনো ছেলে নেই। সেদিন ভাইয়ার সাথে কি হয়েছে? শীতল খোলাখুলিভাবে বলল বিষয়টা এবং আরো বলল, প্রথম দিনে উনি আমাকে দেখিয়ে ব্যঙ্গ করে কথা বলেছে, যা আমার খুব খারাপ লেগেছে। তারপর উনি হঠাৎ আমার হাত ধরে অমন অমার্জিত কথা বলাতে নিতে পারিনি। আমার লাইফে বাইরের কোনো ছেলে এভাবে আমার হাত ধরেনি। আমি তখন নার্ভাস ফিল করেছি, ভয় পেয়েছি। সেই ভয় থেকে আমার মনে সাহস ভর করলো। তারপরেই তো সে অপ্রত্যাশিত কাজটা করে ফেললাম। আমি জানি আমার কোনো ভুল নেই, তবু আমি সরি বলছি, যেহেতু উনি আমার সিনিয়র। আচ্ছা ভাইয়া, কোনো রাগ ধরে রাখবে না তোমার উপর। ভাইয়ার হয়ে আমি সরি বলছি তোমাকে।
আর কখনো এমন বিব্রতকর সিচুয়েশন হবে না। আকাশ কটমট চোখে তাকায় আবিরের দিকে। আবির ভাইয়ের চোখে তাকিয়ে হৃদয়ের ভাষা পড়ে নিল ঝটপট। স্যান্ডেলের বাড়ি তোর গালে পড়লে বুঝতে কেমন ইনসাল্টিং লাগে। সরি বলার সময় হলে আমিই সরি বলবো। তোরে মাতব্বরি করতে বলছে কেউ? পণ্ডিতই ঝাড়স না। নাদের খান মুখ খুললেন এবার। বললেন, শীতল, পথ চলা এমন বিচ্ছিরি ক্ষুদ্র বৃহৎ কিছু ঘটে যায়। এসবকে ধরে রাখতে নেই, আগাছা মনে করে দূরে ফেলে দিতে হয়। ভুলে যাও সব। আকাশের ওপর ক্ষোভ রেখো না। রাতে সবাই একসাথে ডিনার করব, কেমন? জি আঙ্কেল। সাবেরি বলল, শোনো মা, আকাশেরও তোমার ওপর আর কোনো মনোক্ষুণ্ণতা নেই। তুমি তোমার মতো আগে যেমন চলাফেরা করেছো বাসায়, এখনো তেমনই চলবে। আচ্ছা, চেষ্টা করবো আন্টি। আবির বলল, তাহলে তো ধরে নিতে পারি তুমি বাসায় বোরকা পরবে না। আর গরমও তো লাগে, চাইলে ওড়না ও পোশাক দিয়ে নিজেকে আব্রত রাখা যায়, বুঝলে? হুম। এই আকাশ, তুই কিছু বলবি শীতলকে? বলল আকাশের মা। আকাশ গুমোট কণ্ঠে জবাব দিল, আমার এখন ওকে কিছু বলার নেই। কিছু বললে পরে বলবো। শীতল দরজার বাইরে থেকে গলা বাড়িয়ে বলল, আন্টি, আমার একটু কথা আছে। হ্যাঁ বলো। আমাকে ওনার কিছু বলার থাকলে যেন এখন বলুক, বা সবার সামনে ওপেনলি বলে যেন। সবার পিছনে একাকী আমি ওনার সাথে কোনো কথা বলবো না। আকাশের মনে শীতলের কথাগুলো তীরের মতো বিঁধল। এত অপমান নেওয়া যায় না। সেই জেদে বেলুনের মতো ফুলছে। কিন্তু সামনে পিতা বসে আছে, তাই জেদ প্রকাশ না করে দমন করতে হলো তাকে। তার মা শীতলকে বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। তিনি আকাশকে ইশারায় জিজ্ঞেস করলো, এখন বলবি কিছু? আকাশ বোমা মুখে পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। তার শির দ্বারা বেয়ে ঘামের উষ্ণ স্রোত বয়ে যাচ্ছে। শীতল বলল, আন্টি আমি যাই? পড়া আছে। হ্যাঁ যাও। শীতল চলে গেলে আবির দ্বিমুখী রূপ ধারণ করলো। চালাকি করে বড় ভাইকে বলল, দেখলি তোর শর্ত দুটো কিভাবে পূরণ করে দিলাম। আমি এখন তোর থেকে ট্রিট পাই, গিফট পাই। সাক্ষী আমার পিতামাতা, সাক্ষী বাসার দেয়াল। না দিলে আমার কাছে তুই রইবি ঋণী চিরকাল। ছোট ছেলে দুষ্টমিষ্ট কথায় সাবেরের ঠোঁট ভিড়িয়ে মুচকি হেসে দিল। আকাশ ভাইয়ের মাথায় গাঁটটা মেরে বলল, কিভাবে করলি? ও মা, কয় কি ব্রো? সে বাসায় বোরকা পরবে না আর। সরিও তো বলল, পা ধরে নাই, মুখে বলছে, একই। আকাশ উঠে দাঁড়ালো। শুকনো গলায় আস্তে করে বলল, আমি ন্যায় বিচার পেলাম না। এই মেয়ে যেটা করেছে আমার সাথে, সেটা বাড়াবাড়ি, অনুচিত। লঘু পাপে গুরুদণ্ড। হুহ। আকাশের কথা শুনে তার মা বাবা ভাই কিছুই বলল না। একে অপরের দৃষ্টি বিনিময় করলো কেবল। চল শক্ত করে নিজের রুমে চলে গেল আকাশ। তার কিছুক্ষণ পর আবির শীতলের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। চাপানো দরজার বাইরে দাঁড়িয়ে বলল, শীতল, আকাশ তার ভুলের জন্য সরি বলল। আমাকে দিয়ে বলালো, ওই একই। তোমার সমস্যা মিটমাট করে দিলাম। আমাকে ট্রিট দিও। ওহ, তুমি তো আবার রিজার্ভ গার্ল। রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিবা না? ওকে, ওই আছে। আমার বিকাশ, রকেট, নগদ সবই আছে, বুঝলে? গেলাম। থাকো। মন দিয়ে তোমার পাতিহাস ইতিহাস স্টাডি করো। শীতল মুখ চেপে ধুম করে হেসে ফেলল রুমের ভিতরে। রাতে সবাই একসঙ্গে বসে ডিনার করে নিল। টেবিলের এক প্রান্তের চেয়ারে আড়ষ্ট হয়ে বসেছে শীতল, মাথা ওড়না দিয়ে ঢাকা ঘোমটার মতো করে। সাবেরি আবির একথা ওকথা বলে আকাশ ও শীতলকে সহজ করার প্রয়াস চালাচ্ছে। কিন্তু আকাশ ও শীতল দুজন দুজনের পানে ভুলেও দৃষ্টিপাত করছে না। যেন দুই চেয়ারে দুই শত্রু বসে আছে। শীতল ঝটপট নিজের খাওয়া শেষ করলো। সামনের বেসিনে হাত না ধুয়ে কিচেনে চলে গেল। সিঙ্কে হাত ধুয়ে চলে গেল নিজের রুমে। তার পরের দিন বিকালে শীতলের মা আর্য ফোন দিল সাবেরিকে। আন্তরিক গলায় কুশলাদি বিনিময় করে বলল, আপা, খারাপ লাগছে। পরশু শীতলের জন্মদিন, অথচ আমাদের কাছে নাই। থাকলে এটা ওটা কত কি বানাতাম। আপনি এ নিয়ে কোনো মন খারাপ করবেন না আপা। আপনার মতো করে আমরাও জন্মদিন পালন করব। সাবেরি ফোন রেখে দিয়ে বাসার সবাইকে জানালো বিষয়টা। শুনে আকাশ চুপ রইল। উল্টো বলল, আশ্চর্য আম্মু। ওই মেয়ের বার্থডে, এটা আমার কি? আমাকে শোনাচ্ছ কেন? সাবেরি ছেলের মুড বুঝে চলে এলো। পরের দিন সন্ধ্যায় আবির বাইরে থেকে একটি রজনীগন্ধা ফুলের তোড়া নিয়ে এলো। শীতলকে ডাকলো। সে ওড়না দিয়ে মাথার সমস্ত চুল ঢেকে আবিরের সামনে এলো। আবির ফুলের তোড়াটি শীতলের দিকে বাড়িয়ে ধরে বলল, অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা তোমাকে।
কারণ কাল থাকবো না, রাতেই চলে যাচ্ছি আমি। রজনী ফুলের তোড়াটি হাতে নিল হাস্যোজ্জ্বল ভঙ্গিতে। আপ্লুত গলায় বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আবির ও রজনী পাশে তাকাতেই দেখলো দরজায় বুক টান টান করে আকাশ দাঁড়িয়ে আছে। তার দুহাত বুকের উপরে গুজে রয়েছে, মুখাকৃতি ভার। আবির চলে গেল। রজনী রুমে ঢুকে গেল। রাতে আবির চলে গেল চট্টগ্রামে। শীতলের জন্মদিন উপলক্ষে বাসায় উৎসব উৎসব ভাব। টেবিলে কেক রাখা হয়েছে সুসজ্জিতভাবে। পাশে রয়েছে আরো ফলমূল। কেক কাটা হবে। নাদের খান নিজে কেকের অর্ডার দিয়েছে। কেকের উপরে লেখা হ্যাপি বার্থডে শীতল। বাবার অনুরোধে আকাশও কেক কাটার সময় টেবিলের সামনে এসে দাঁড়ালো। একপাশে দাঁড়িয়ে আছে মর্জিনা। কেক কাটা ও খাওয়ার পর্ব শেষ। আকাশ কেক খেলো না নানান ছুতায়। সাবেরি কিচেনে চলে গেল পোলাও নাড়ার জন্য। নাদের চলে গেল ড্রয়িং রুমে। রাত 10টার সংবাদ দেখবেন তিনি। আকাশও চলে যেতে লাগলো। তখনই মর্জিনার মুখ ফসকে বেরিয়ে এলো, বিদেশি ভাইজান, শীতল আপারে কি উপহার দিছেন? ছোট ভাইজান তো গতকাল কতগুলান ফুল উপহার দিছে। আকাশ পা থামালো। ধমকে উঠল মর্জিনাকে। শীতল তরল গলায় বলল, আমি সবার থেকে উপহার নিই না খালা। আকাশ তীক্ষ্ণ চোখে শীতলের পানে চেয়ে রইল, কিন্তু কিছু বলল না। নিজের রুমে চলে গেল। মনে মনে একটা পণ করে নিল শীতলকে নিয়ে। কঠিন পণ। তারপর হতে আকাশ শীতলকে এড়িয়ে চলে যথাসম্ভব। শীতলের সামনে যেন না পড়ে সেভাবেই চলাফেরা করে বাসায়। শীতলা আগের মতো নিজেকে লুকিয়ে রাখে, গুটিয়ে রাখে আকাশের সামনে হতে। আকাশ বাসায় না থাকলে তখনই সে সারা বাসা হাঁটাচলা করে। আকাশের পক্ষ হতে সে কোনো ডিস্টার্ব হচ্ছে না আর। সেজন্য মনে মনে আবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সে। এতে আকাশের ওপর তার মা বাবাও বেশ সন্তুষ্ট হলো। আকাশ বিভিন্ন সময়ে মা বাবার সাথে কথা প্রসঙ্গে শীতলদের পরিবার সম্পর্কে বিশদ জেনে নিল। হালকা লম্বা গড়নের নম্র ভদ্র শীতল, বাবা মায়ের একমাত্র মেয়ে। অনার্স 3য় বর্ষে পড়ে। উচ্চাবিলাসী মেয়ে নয় সে। অল্পতেই সন্তুষ্ট থাকে। অতিরঞ্জিত কিছু পছন্দ করে না। তবে সে ভ্রমণপ্রিয়, মিশুক, আলাপী, অতিথিপরায়ণ, কোমল প্রাণ, অর্থনৈতিকভাবে সচ্ছল তারা। আর গায়ের রং সে তো আকাশ নিজেই দেখেছে এক ঝলক। যেন সন্ধ্যার পশ্চিম আকাশে টকটকে রক্তিম সূর্যটা। আবির চট্টগ্রামে তার মতো করে আছে। ফোনে মা বাবা ও বড় ভাইয়ের সাথে কথা হয়। কিন্তু শীতল রিজার্ভ মেয়ে বলে তাকে কখনো ফোন দেয় না আবির। তবে শীতল মেয়েটাকে তার ভালোই লাগে। এদিকে শীতলেরও ব্যক্তি হিসেবে আকাশের তুলনায় আবিরকে পছন্দ, যেহেতু একই বাসায় শীতল ও আকাশ। তাই না চাইলেও আকাশ শীতলকে একটু একটু দেখে যায় দূর হতে। কখনো ছাদে গেলে, কখনো ওয়াশরুম থেকে বের হতে, কখনো মা বাবার রুমে যেতে। একদিন ভোরে আকাশ জগিং করার জন্য বের হবে। পানি খেতে ডাইনিং টেবিলের কাছে আসলো। হঠাৎ তার কানে পবিত্র কোরআন তালাওয়াতের সুমধুর সুর ভেসে এলো। সে কান পেতে শোনার চেষ্টা করলো। চোরা পায়ে শীতলের রুমের সামনে গিয়ে থামলো। বুঝলো এই মিহি সুর শীতলের কণ্ঠ হতে উচ্চারিত হচ্ছে। শীতলের সুরলা গলায় কোরআনের আয়াতগুলো শুনে আকাশের ভিতরটা দোল খেয়ে উঠল। হৃদয়টা শীতল হয়ে গেল ভোরের স্নিগ্ধ বাতাসের মতন। আকাশ পা ঘুরিয়ে চলে গেল। শীতলের জন্য একরাশ মুগ্ধতা ছড়িয়ে গোপনে উচ্চারণ করলো, সোবান আল্লাহ, মাশাল্লাহ, অপূর্ব। উচ্চারণ হরফের টানও চমৎকার। ও ও তো ওই দিন বলল সে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে। এত অনিন্দ সুন্দর করে কোনো মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে, এই প্রথম টের পেলাম। হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল আজ। কিসের পপ সং, কিসের ব্যান্ড সং, কিসের ইংলিশ সং, আর উর্দু হিন্দি। শীতলের কণ্ঠে জাদুর কাছে সব পিছিয়ে। আকাশ বেরিয়ে যায় জগিং করার জন্য, কিন্তু তার মস্তিষ্কের প্রতিটি নিউরনে বাজতে থাকে শীতলের কোরআন তালাওয়াত। আবেশে দুচোখ বুজে আসে আকাশের। নিজের কাছে নিজে লজ্জিত হলো সে অনাকাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। কেন যে শীতলের হাতটা ধরতে গেল সেদিন। শীতলের পরীক্ষা সামনের সপ্তাহে। গ্রামে যেতে হবে তার। সাবেরি শীতলকে মাস্টার মশাইয়ের মতো করে বুঝিয়ে বলল, শীতল, তুমি তো গ্রামে একা যেতে পারবে না। এদিকে আকাশও তোমার মামির সাথে, মানে তার খালাকে দেখতে যাবে গ্রামে। আলাদা সিট নিবে, সমস্যা হবে না। তুমি তো বোরকা পরা, নেকাব পরাই থাকবে। পথ চলতে গেলে এতটুকু স্যাক্রিফাইস করা শিখতে হবে তোমাকে। তুমি তোমার নানাদের বাড়ি থেকে চলে যেতে পারবে।
না আন্টি, আমি একাই পারবো। উনি আলাদা যাক, কষ্ট করে ওনার যেতে হবে না আমাকে নিয়ে। আমাকে টিকিট করে বাসে তুলে দিলে হবে আঙ্কেল। তোমার আঙ্কেল সিনিয়র মানুষ, এসব পারবে যেভাবে আকাশ পারবে। তুমি কখনো ঢাকায় আসোনি এর আগে, তোমাকে এনে দিয়ে গেল তোমার মামা। এখন তোমাকে একা ছাড়লে আমরাই ছোট হব। লোকাল বাসে কি আমার ছেলে তোমাকে খেয়ে ফেলবে? ঈষৎ বিরক্ত গলায় বললেন সাবিরি। স্ত্রীর কথায় সহমত পোষণ করলেন নাদের খান। তিনি গুরুগম্ভীর গলায় শীতলকে বললেন, তুমি আমার গো ধরো না মা। আমি জানি আকাশের উপর তুমি ক্ষিপ্ত বলে একা যেতে চাচ্ছ। আকাশ অতটা বাজে ছেলে নয় মা, সেটা আশা করি এই কয়দিনে তুমি উপলব্ধি করতে পেরেছো। মানুষ মাত্রই ভুল মা, সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে কেবল একজন, তিনি স্বয়ং আল্লাহ, মহান রাব্বুল আলামিন। সুতরাং মানুষ হয়ে মানুষের ভুল ত্রুটিকে ক্ষমা করতে পারা মহত্ব। তুমি নিজেই দেখেছো, এত বড় বিয়ের উপযুক্ত ছেলের গায়ে হাত তুললাম, তাহলে পিতা হিসেবে শাসনের কমতি কই ছিল? তোমাকে একা ছেড়ে দেওয়া আমাদের ভুল হবে। আমি কথা দিচ্ছি তোমাকে, আকাশের দ্বারা তুমি এতটুকু লাঞ্ছিত বা অসম্মানিত হবে না আর। ফলে তার সম্পূর্ণ দায়ভার আমার, ঠিক আছে? শীতল মৌন রইল। পিতার বয়সে কারো যুক্তির পিঠে সে ভিন্ন কোনো যুক্তি দাঁড় করাতে ব্যর্থ হলো। তার একদিন পরে বিকেলের অবসরে আকাশকে তার মা ডাকলো নিজেদের রুমে। আকাশ এলো। আকাশের ফিউচার প্ল্যান ও বাইরে যাওয়া নিয়ে কথা তুললো তার মা বাবা। এভাবে এক পর্যায়ে প্রসঙ্গত তারা বলল, আমরা তোর বিয়ের কথা ভাবছি। কয়টা মেয়ে দেখেছি, এখন একটা মেয়েকে মোটামুটি পছন্দ হয়েছে। তুই চাইলে গ্রামে যাওয়ার আগে মেয়েটার সাথে দেখা করতে পারিস, নয়তো গ্রাম থেকে আসার পরে দেখা করতে পারিস। তোর পছন্দ হলে আমরা কথা চালাচালি করব এবং এগিয়ে যাব। আমি এখন এসব ভাবছি না, বাইরে চলে যাব, এসে হয়তো করব বিয়ে। তখন তো তুই বুড়ো হয়ে যাবি, ভ্রুকুঞ্চন করে বলল সাবেরি। বুড়ো হলে কোনো এক বুড়িকে করব বিয়ে। কই পাবি বুড়ি সিঙ্গেল মেয়ে তুই? কেন, নানি দাদির অভাব আছে নাকি? দুষ্টু হেসে বলল আকাশ। তার বাবা বলল, বিয়ে শাদী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ। এমন সিরিয়াস বিষয় নিয়ে তামাশা করা উচিত নয়। যা বলি শোন, আমরা অর্থনৈতিকভাবে অসচ্ছল নই যে, তোকে আবার দেশের বাইরে যেতে হবে। আবির থাকে দূরে, বাসায় আমরা দুজন একা। দিনে দিনে আমার শরীর খারাপের দিকে যাচ্ছে। আমরা সবাই চাই তুই আমাদের কাছেই থাক। হয় নতুন বিজনেস শুরু কর, নয়তো আমার বিজনেসটা বুঝে নে। বাবা, যদি এটাও হয়, তাহলেও আমার একবার বাইরে যেতে হবে, সেখানের বিজনেস ক্লোজ করতে হবে। এটা টাইম টেকিং বাবা, ভারী কি মুডে বলল আকাশ। তা না হয় যাস, সমস্যা নেই, তবে বিয়েটা করে ফেল এবারই, যাওয়ার আগে। এখনো হাতে 2 মাস সময় আছে। বাবা, এত বড় ডিসিশন কি এত অল্প সময় নেওয়া যায়? আজব, নেওয়া যাবে না কেন? তোকে সাগরে ঝাঁপ দিতে বলছি আমরা? অধৈর্য গলায় অধিকার খাটিয়ে বলল সাবেরি বেগম। আম্মু, এটা তার চেয়েও দুরূহ কাজ। একজনের কাঁধে আরেকজনের সব দায়িত্ব চলে আসা। আবিরের সাথে ডিসকাস করে দেখি। কি উদ্ভট কথা বলিস ছেলে। লাইফ তোর, বিয়ে তোর, আবিরের সাথে পরামর্শ কেন করতে হবে? আমরা তো তাদেরকে বলেছি, তাদের মেয়ে আমাদের পছন্দ। তোর মতামত জেনে তাদের জানাবো। তারা অপেক্ষা করে আছে। আমার কোনো মতামত, আম্মু, পাত্রী না দেখতেই তুই এবার বিয়ে করতে রাজি আছিস কিনা সেই মতামত দে হারামজাদা। ও আচ্ছা, তাই বলো, আমাকে 2 দিন টাইম দাও। দেন জানাই বিয়ে করব কিনা এবার। তারপর খালার বাড়ি থেকে এসে তোমাদের পাত্রীর সাথে মিট করব। ওকে? আচ্ছা, দিলাম 2 দিন টাইম। যা হইছে। আকাশ মা বাবার রুম হতে বেরিয়ে যায়। লম্বা করে তপ্ত শ্বাস ফেলে, যেন জেলখানা হতে ছাড়া পেল। 2 দিন পার হলো। আকাশ কিছুই জানাচ্ছে না মা বাবাকে। তারা চিন্তায় পড়ে গেল। ওদিকে পাত্রীর পরিবার অপেক্ষারত। সাবেরি থাকতে না পেরে ছেলের রুমে গেল। জিজ্ঞেস করলো, কি রে, কিছুই তো বলছিস না? আকাশ ইজি চেয়ারটা ঘুরিয়ে নিল মায়ের দিকে মুখ করে। সিরিয়াস ভঙ্গিতে বলল, তোমরা যেহেতু এত করে চাচ্ছ, এবারই বিয়ে করব। কিন্তু তোমাদের পছন্দের সে মেয়েকে নয়, তাদের কোনো একটা কিছু বলে মানা করে দাও। সেটা দেওয়া যাবে। আমরা তো তাদের ফাইনাল কিছুই বলিনি। মাত্র তাদের মেয়েকে দেখে পছন্দ হলো তোর বাবার, এই। কিন্তু কাকে করবি? তোর কোনো রিলেশন আছে? বল। রিলেশন নয় আম্মু, তবে পছন্দ আছে। করলে তাকেই বিয়ে করব। আলহামদুলিল্লাহ। মেয়েটার নাম ধাম পরিচয় ঠিকানা? গ্রাম থেকে এসেই সব জানাবো আম্মু। এবার হ্যাপি?
হ্যাঁ, হ্যাপি বলে সাবেরি চলে যায়। আকাশ মনে মনে বলে, আমি তোমাকেই বিয়ে করব মেয়ে। হ্যাঁ, তোমাকেই। তারপর হবে বাকি খেলা, বাকি হিসেব। শীতলকে নিয়ে যাওয়ার আগের দিন সকালে আকাশকে তার মা বলল, শোন, টিকিট দুটো নিতে ভুল করিস না। কত যে ঘাম ঝরাতে হয়েছে মেয়েটাকে বুঝিয়ে নিতে। তোর সঙ্গে সে যাবে না, যাবেই না। কিন্তু সে অবুঝ হতে পারে। আমরা তো অবুঝ নই। একা কিভাবে যায়? একটু খেয়াল রাখিস। ঠিক আছে মা, টেনশন করো না, রসেন গলায় বলল আকাশ। পরের দিন ভোরে আকাশ শীতলকে নিয়ে রওনা দিয়েছে। নিরুপায় হয়ে দুজন একই সিনজিতে করে গেল। শীতল পিছনের সিটে বসলো। আকাশ চালকের পাশের সিটে বসতে গিয়েও পারল না। আরে ভাইজান, পিছনে তিনজনের সিট। আমার পাশের সিটে বসে কেউ জায়গা না হলে পিছনে বসেন। ভাবির সাথে ঝগড়া, বুঝছি। দূরত্ব রাইখা বসেন কিনারায় চাইপা। চালকের কথা শুনে শীতলের কান ঝাঁঝা করে উঠল। তীব্র লজ্জায় সে না শোনার ভান করে বাইরে চেয়ে রইল। আকাশেরও মেজাজ পারদের গতিতে উঠানামা করছে। সে শীতলের দিকে তাকালো এক পলক। যদিও নেকাবের আড়ালে শীতলের মুখের অভিব্যক্তি তার অজানায় রয়ে গেল। আকাশ পিছনের সিটের কিনারায় চেপে ভদ্রভাবে বসলো। চালককে অসহিষ্ণু গলায় বলল, এখন কিছু বললে তো আপনার খুব জ্বলবে। কোনো ছেলের সাথে কোনো মেয়েকে দেখলে কেন মনে হবে যে তার বউ বা গার্লফ্রেন্ড? অন্য কেউ তো হতে পারে। ভাইজান, রাগ হইয়েন না। কোনটা কি সম্পর্কের তা সেই মানুষটার মুভমেন্ট দেখলেই বোঝন যায়। উনি আপনার বোন হইলে বা এমন কেউ হইলে আপনি পিছনে সিট রাইখা আমার সাথে কেন বসতে চাইবেন? কন? বিজ্ঞের সুরে বলল চালক। বাস স্টপেজে এসে গেল তারা। আকাশ শীতলকে কিছু বলল না। পুরো পথেও আকাশ তার সাথে কোনো কথা বলেনি। সম্পূর্ণ অচেনা মানুষের মতো আচরণ করলো দুজন দুজনের সাথে। শীতল আকাশকে অনুসরণ করে তার পিছন পিছন হেঁটে গেল কাউন্টারের সামনে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বাস এসে গেল। আকাশ আগে উঠল। শীতল তার দেখা দেখি পিছন দিয়ে উঠে গেল বাসে। আকাশ শীতলের পানে চাইল না। সামনের দিকে হাত লম্বা করে বুঝিয়ে দিল, 3 নাম্বার সিট শীতলের। শীতল গিয়ে জানালার পাশে বসলো। মনে মনে বলল, আল্লাহ, এ তো এখন আমার পাশের সিটে বসবে। গা ঘেঁষাঘেঁষি তো হবেই বাসের ঝাঁকুনিতে। বাস ছেড়ে দিবে। শীতলকে এসির সুইচ দেখিয়ে দিতে হবে। অনিচ্ছাকৃতভাবে হলেও আকাশ শীতলের সিটের সামনে গিয়ে দাঁড়ালো। বোরকা পরিহিত শীতলের পুরো মুখ ঢাকা, চোখ জোড়া খোলা। গ্রামে যাচ্ছে, তাই কাজল কালো চোখ দুটোতে টানা কাজল দিয়েছে শীতল। সেই ভাসা ভাসা আখি জোড়ায় আকাশের মোহনীয় দৃষ্টিক্ষণ সময়ের জন্য নিবদ্ধ হলো। শীতল তার দিকে তাকাতে আকাশ দৃষ্টি সরিয়ে নিল। ভরাট গলায় হাত বাড়িয়ে বলল, এই দেখে নাও, এটা এসি সুইচ। ঠান্ডা বেশি লাগলে কমিয়ে দিবে। এই যে এখানে পানির বোতল আছে। আমার সিট আলাদা, যাচ্ছি আমি। প্রয়োজন হলে ফোন দিবে আমাকে। এই সিটের লোক এখনো আসেনি, চলে আসবে। আমি আমার সিটে গেলাম। শীতল মইন রইল। আকাশ তার সিটে গিয়ে বসলো। সে শীতলের এক সিট পরে সিট নিয়েছে, যেন খেয়াল রাখতে পারে। বাস ছেড়ে দিচ্ছে তখনই শীতলের পাশের সিটে গিয়ে একজন পুরুষ বসলো। প্রায় মাঝবয়সী হবে। সে শীতলের আপাদমস্তক পরখ করে দেখে নিল। ধরে নিল শীতল একা। যেচে কথা বলার চেষ্টা করলো। 1 ঘন্টা পার হলে শীতলের চোখে ঘুম নেমে এলো। আকস্মিক তার ঘুম ছুটে গেল শরীরে কোনো পুরুষালী হাতের বাজে স্পর্শ পেয়ে। শীতল সে লোককে কর্কশভাবে ধমকে উঠল। লোকটি শীতলের উরুর উপর হতে হাত সরিয়ে নিল চট করে। আকাশ তার সিট থেকে বেরিয়ে এলো চলন্ত বাসের মধ্যে। কি হয়েছে? জিজ্ঞেস করলো আকাশ। শীতল নিরুপায় হয়ে বলতে বাধ্য হলো, উনি আমাকে ব্যাট টাচ করার চেষ্টা করছেন। আকাশ লোকটির কলার চেপে ধরল রক্তচক্ষু নিয়ে। লোকটি আকাশের হাতকে এক ঝটকায় সরিয়ে দিল। বলল, এই মিয়া, আপনি আপনার সিটে যান। অন্যের বিষয়ে নাক গলাবেন না। ও অন্য নয়, আমার কাছের জন, বলল আকাশ। কাছের জন হলে কাছের সিট না নিয়ে দূরের সিট নিলেন কেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিব? এভাবে বাসের ভিতরে শোরগোল শুরু হয়ে গেল। আকাশ লোকটিকে বলল, আপনি পিছনে আমার সিটে যান, আমি এখানে বসবো। বললেই হলো, ভাওতামি করার জন্য মেয়েটার সাথে। পাবলিক বাসকে মামুর বাড়ি মনে হয়। না উঠে বসে থেকে বলল লোকটি। তখন অন্যরা প্রমাণের জন্য এগিয়ে এলো। আকাশকে দেখিয়ে শীতলকে বলল,
ওনাকে চিনেন? কে হয় আপনার? হ্যাঁ, উনি আমার কাজিন হয়। উনি ঘুমালে নাক ডাকে, তাই আমি আলাদা টিকিট কাটতে বলেছি। আকাশ অবাক হয়ে গেল শীতলের উপস্থিত বুদ্ধি দেখে। বিরক্ত হলো তাকে বাজে বিশেষণ দেওয়াতে। সবাই বিশ্বাস করলো শীতলের কথা। সেই লোকটাকে ধমকে উঠিয়ে দিল। আকাশ বসে পড়ল শীতলের পাশে। আকাশ মনে মনে বলল, আমি ছুলেই যত দোষ। আমি তো হাত ধরেছি কেবল সেদিন। এর বেড টাচ কোথায় হয়েছে আমি কি বুঝি না? হুহ। খাবারের হোটেলের সামনে নামলো আকাশ। শীতলও নামলো। আকাশ মহিলা ওয়াশরুমের সামনে গিয়ে থামলো। শীতল বুঝলো সে ওয়াশরুমে গেল। বের হয়ে বেসিনে হাত মুখ ধুয়ে নিল নেকাব খুলে। আবার নেকাব পরে নিল। এসে বাসের দিকে যেতে চাইলো। আকাশ পিছন থেকে পা চালিয়ে এসে শীতল বলে ডাকলো এই প্রথম। শীতল পা থামালো। সরি, আমি তোমার সাথে কথা বলতে চাইনি। তোমার পাশেও বসতে চাইনি। হয়ে গিয়েছে। টেবিলে এসে বসো। সকালে তুমি আমি খালি পেটে বের হয়েছি। ক্ষুধা লেগেছে। আসো। শীতল গিয়ে বসলো। আকাশের পাশের চেয়ারে নয়, মুখোমুখি চেয়ারে। ধরা গলায় বলল, আমি খাবো না। আপনি খান। আমি বসছি। আমার সামনে নেকাব খুলতে হবে বলে খাবে না? না, এখানে অনেক পুরুষ তাই। আকাশ খেয়াল করে দেখল শীতলের চোখ অশ্রুসিক্ত। তার মানে সদ্য বাজে অভিজ্ঞতাকে স্মরণ করে কেঁদেছে শীতল। আকাশ বলল, আচ্ছা তুমি বাসের ভিতরে বসে খেও। কিছু কিনে দিব? একটা টক আচার নিয়েন, খারাপ লাগছে। ও, অবশ্যই নিব। তারপর আকাশ নাস্তা করে নিল। শীতলের জন্য স্যান্ডউইচ, কোক, কলা কিনে নিল। বাসে গিয়ে শীতল বাইরের দিকে মুখ করে নেকাব তুলে সামান্য কিছু খেলো। পানি খেয়ে নিল। আকাশের মুঠোফোন বেজে উঠল। আবির রিসিভ করলো। দুভাই কুশলাদি বিনিময় করলো। আবির আকাশকে বলল, একটা সিরিয়াস বিষয় জানার ছিল তোর থেকে। কি বল? শীতলকে যতটুকু দেখেছি সবভাবে আমার খুব ভালো লেগেছে। ওর পর্দা নিয়ে তোর মেন্টালি প্রবলেম, আমার নেই। আমার ক্লাসমেট বহু ফিমেল ফ্রেন্ড আছে, বোরকা পরে। সো বোরকাওয়ালি মেয়ে নিয়ে পথ চলতে আমার অসুবিধা নেই। আমি তোর মতো অত আলট্রা মডার্ন নয়। বিলেত ফেরত বাবুসাবু নই। আব্বু আম্মুকে এখনো জানাইনি। চিন্তা করলাম তুই বড় ভাই, আগে তোর মত নেই। কথা শেষ কর তুই। আমি চলন্ত বাসে গ্রামে যাচ্ছি, বড় খালাকে দেখতে। বিরক্তি নিয়ে বলল আকাশ। ও, তাই নাকি? তো যা বলছিলাম, শোন ভাই, শীতলকে আমি বিয়ে করার চিন্তা ভাবনা করতেছি। কি বলিস তুই আমার মায়ের পেটের একমাত্র বিগ ব্রাদার হিসেবে? এত বড় ডিসিশন এখন কিভাবে দিব? পরে ফোন দিয়ে মত জানাচ্ছি তোকে, নীরস গলায় বলল আকাশ। ওকে, রাখছি তাহলে। যা ঠিকভাবে। গন্তব্যে পৌঁছে গেল বাস। সেটা শীতলের জায়গা। সবই তার চেনা। সে তার ভ্যানিটি ব্যাগ ও সাইড ব্যাগ নিয়ে একটি রিক্সা ডেকে উঠে গেল। নিজেদের বাড়ি গেলে বিপদ। শত্রুপক্ষ তাকে দেখলে মাথাচাড়া দিয়ে উঠবে। তার পরীক্ষা বানচাল করে দিবে। সুতরাং নানার বাড়িতেই তাকে যেতে হবে। আর এমন কথাই হয়েছে তার সাথে পরিবারের। পুরো পরীক্ষা নানার বাড়ি থেকেই দিবে সে। আকাশের আগেই শীতল পৌঁছে গেল নানার বাড়ি। সে তার ছোট মামাতো বোনের রুমে ঢুকে পড়ল। আকাশ ঘরে গিয়ে খালা খালুকে সালাম দিল প্রাণোচ্ছল হাসি দিয়ে। সবার জন্য উপহারের প্যাকেটগুলো ও ফলমূলগুলোর ব্যাগ মেঝেতে রাখল সে। তার কাবেরী খালা তাকে বুকে জড়িয়ে ধরল। দু চার কথা বলে আস্তে করে ফিসফিসিয়ে বলল, শোন বাবা, তোর খালু শীতলের বিয়ে ঠিক করেছে। পরীক্ষা শেষ হলেই কাবিন হবে। বিয়েটা হয়ে গেলে ওদের বাড়ির উদ্ভট ঝামেলাটি ডিসমিস হয়ে যাবে। শীতলকে বলিস না আবার যেন, ও কিছুই জানে না। আগে পরীক্ষা শেষ হোক ভালোভাবে, পরে জানাবো তাকে। আকাশ হোঁচট খেল। শুকনো কাশি উঠে গেল তার। হতবুদ্ধির ন্যায় খালার দিকে চেয়ে বলল, ওর বিয়ে তো আমিও এক জায়গায় ঠিক করেছি খালা। কি বলিস? কই, তোর মা তো আমাকে কিছু বলল না। আম্মু এখনো জানে না। এখন বাসে আসার সময় পথে ঠিক করেছি। ভারী কি গলায় বলল আকাশ। কাবেরও সিরিয়াস ভঙ্গিতে বলল, কার সাথে? কোনো অচেনা যাত্রী? আরে না, সেটা পরে বলবো। সেই ছেলে পছন্দ করে শীতলকে? আচ্ছা যাই হোক, এসব নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে ওর পরীক্ষা শেষ হোক। ওকে বলিস না এসব কিছু। হাত মুখ ধুয়ে নে, খাবি। মাথা খারাপ? আমি ওর সাথে কথা বলি না। সেও বলে না। আম্মু জোর করে আমার সাথে তাকে পাঠালো। কাবেরী আন্তরিক হাসলো। দুপুরে সবাই খাওয়া দাওয়া করলো। শীতল সবার সাথে বসলো না। যদিও তাকে অন্য সবাই বলল একসাথে টেবিলে বসে খেতে।
বিকেলে আকাশ সবার জন্য আনা উপহারের প্যাকেটগুলো দিল। সবাই খুশিতে আপ্লুত হলো। কাবেরী মুখের ভিতর রেখে বলল, শীতলের জন্য কিছু আনছিস আসার সময়? না, আমি তার কথা জানতাম। তাও কথা, পরে মার্কেটে নিয়ে গিয়ে কিনে দিতে একটা থ্রি পিস। সে তো আমার সামনে আসে না, কিভাবে মার্কেটে নিয়ে যাব? তাও তো কথা। পাশ থেকে শীতল শুনল কথাগুলো। মনে মনে বলল, উনি দিলেই মনে হয় আমি নিতাম। তার পরের দিন শীতলের বাবা সাইদুল, মা আর্য এবং ছোট বোন শোভা এলো। মেয়েকে বুকে জড়িয়ে ধরল তারা। তাদের সাথে আকাশের পরিচয় করিয়ে দিল কাবেরী। দরদ মাখা সুরে হাসি হাসি মুখে বলল, আপা, ও আমার আদরের বড় ভাগিনা আকাশ। বললাম না আপনাদেরকে ওর কথা। খালাকে দেখতে এলো, আর শীতলকেও নিয়ে এলো। লন্ডনে থাকে, আবার চলে যাবে। আপা দুলাভাই বলছে এবার বিয়ে করাবে। আমরা পাত্রী খুঁজছি ওর জন্য। শীতলের পরিবার আকাশকে খুব পছন্দ করলো পাত্র হিসেবে, কিন্তু মুখ ফুটে কিছুই বলল না। তারা শীতলের কাছে 2 দিন বেড়ালো। শীতলের মামাতো বোন হিমু আবদার করে নাকি নাকি সুরে বলল, আক্কাস ভাইয়া থাকতে থাকতে আমরা পিকনিক করব। আক্কাস বলে হি 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 করে দাঁত বের করে হাসলো শীতলের ছোট বোন, 7ম শ্রেণীতে পড়ুয়া শোভা। কাবেরী বলল, ছোটবেলায় কত খেলেছি চড়ুই ভাতি। আকাশের সৌজন্যে সবাই ছোটবেলায় ফিরে যাবা একদিনের জন্য হলেও। শুনে আকাশ সায় দিল খালার কথায়। বলল, ঠিক আছে, চাঁদা তোলা হোক। হিমু বলল, আমার চাঁদা আকাশ ভাইয়া দিবে। আমি কাউকে এমনি দিব না, ধার দিব। শীতল রুমের ভিতরে পড়ার টেবিলে নোট করছে। হিমুকে ডাক দিয়ে বলল, কিছু মানুষের এটা গলা না মাইক। ইচ্ছে করে আমার ডিস্টার্ব করছে। না, তোর খালাতো ভাইকে বল গিয়ে মাইক স্লো করতে। হিমু এসে সবার সামনে আকাশকে বলল, ভাইয়া, তোমার মাইকের ভলিউম কমাতে বলেছে শীতল আপু। আকাশ রেগে না গিয়ে চুপ হয়ে গেল। পরের দিন চড়ুই ভাতি খেলা হলো। কাবেরী রান্নাঘরের বাইরে ছোট মাটির চুলা তৈরি করলেন। শোভা ও হিমু বাগান থেকে শুকনো খড়ি কুড়িয়ে নিল। আকাশের খালু জাল ফেলে পুকুর থেকে মাছ ধরে দিলেন। আকাশ বাজারে গিয়ে মাংস বাকি মশলাপাতি কিনে আনলো। ঘরের কোনো কিছুই ব্যবহার হবে না। চড়ুই ভাতি খেলা হবে অরিজিনাল চড়ুই ভাতির মতোই। এভাবে হাসি তামাশা ও খুনসুটির মাঝে দিয়ে শেষ হলো চড়ুই ভাতির আয়োজন ও খাওয়া। বিকেলে আকাশ ও তার খালু বাড়ির বাইরে গেল গল্প করতে করতে। পরে তিনি রয়ে গেলেন বাজারে। আকাশ চলে এলো বাড়িতে। সে খালাদের বড় ঘরের দাওয়ায় পা রাখতে হাসাহাসি শুনতে পেল। মাথা কাত করে দেখল, হিমু, শোভা, শীতল রজ্জু লম্ফ খেলেছে। হিমু ও শোভা দুপাশে দাঁড়িয়ে পাটের একটি মোটা রশি ঘুরাচ্ছে, আর শীতল মাঝখানে দাঁড়িয়ে লাফাচ্ছে। বুকের মাঝে ওড়নাটি শক্ত করে পেঁচিয়ে বাঁধা। আকাশ নিজেই বিব্রত হলো আপাদমস্তক ঢেকে চলা শীতলকে উদাম মাথায় দেখে। হিমু আকাশকে দেখে চেঁচিয়ে উঠল, শীতল আপু, শীতল আপু, আকাশ ভাইয়া, মাথা ঢাকো। আকাশ ঘরের ভিতরে চলে গেল। শীতল খেলা বন্ধ করে দাঁড়িয়ে গেল। বুক থেকে ওড়না খুলে নিয়ে মাথা ঢেকে ফেলল। সে আগে হিমুকে বলে রেখেছে উঠানের দিকে খেয়াল রাখতে। কোনো পুরুষ আসলেই যেন তাকে সতর্ক করে দেওয়া হয়। আকাশ হিমুকে ডাক দিয়ে চিপস, জুস, কোন আইসক্রিম দিল। বলল, তুই আর শোভা খাবি, অন্য কাউকে দিবি না, খবরদার। শোভার খুব পছন্দ হলো আকাশকে, কারণ আকাশ খালাতো বোন হিমুর মতোই শোভাকে স্নেহ ও আদর করে। 2 দিন হয়ে গেল আকাশ গ্রাম থেকে শহরে যাচ্ছে না। একই ঘরে আকাশের জন্য শীতলে চলাফেরার একটু অসুবিধা হচ্ছে। সে তার মামাতো বোনকে বলল, তোর খালাতো ভাই যায় না কেন ঢাকায়? আমি তাদের বাসায় গেলাম, তার পিছন দিয়ে উনি দেশে এসে হাজির। এখন আমি আমার নানার বাড়িতে আছি, অথচ উনিও পড়ে আছে এখানে। এর মতলবটা কি? আকাশ কথাটা শুনে ফেলল। সে শীতলকে শুনিয়ে উচ্চ গলায় বলল, আমি আমার খালার বাড়িতে যতদিন ইচ্ছে থাকবো, তাতে কার কি? শীতল চুপ রইল, আর কিছু বলল না। শোভা চুপি চুপি জিজ্ঞেস করলো আকাশকে, ভাইয়া, আপুর সাথে কি তোমার ঝগড়া হয়েছে? আকাশ নড়ে বসলো। শোভাকে বলল, তোমার এমন মনে হলো কেন পাকনা বুড়ি? দেখি আপুও তুমি কথা বলো না। তোমার আপু তো হুজুর, কোনো ছেলের সাথে দেখা দেয় না, কথা বলে না। কই না তো, আপু তো সব ছেলেদের সাথে কথা বলে, গল্প করে। কোন কোন ছেলে? আকাশের কৌশলী প্রশ্ন। আমাদের বাড়িতে যতগুলো ভাইয়া আসে,
ওদের সাথে আপু কত গল্প করে। ও আচ্ছা, আকাশ মনে মনে বলল। আচ্ছা, ভন্ডামি। অন্য ছেলেদের সামনে এক রূপ, আমার সামনে ভিন্ন রূপ না। দেখাবো মজা। আকাশ ঢাকায় চলে আসে। শীতল তার পরীক্ষার জন্য রয়ে যায় নানার বাড়ি। 1 মাসের ভিতরে শীতলের পরীক্ষা শেষ হয়ে যায়। শীতলের মা, স্বামী ও ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়ি আসলো। উপলক্ষ শীতল কাবেরী বড় বোনকে ফোন করে বলল, শীতলের বিয়ে ঠিক করেছে তার মামা। শীতলকে এখনো জানায়নি। পারলে তুমি আকাশকে নিয়ে এসো। বেড়ানো হবে, ঘরোয়া আয়োজনের বিয়েটাও খাওয়া হবে। আবিরকেও বলবো পারলে আসতে। সবাই একসঙ্গে হলে ভালোই উপভোগ হবে। তারপর ঢাকা থেকে সাবেরি বেগম, নাদের খান ও আকাশ গ্রামে এলো। চট্টগ্রাম থেকে আবির এলো। যদিও সে এসেছে নিজের উদ্দেশ্য সফল করার জন্য বড় ভাইকে দিয়ে। শীতল তাদের দেখে চমকালো না। তার নানার বাড়ি, তার মায়ের বাবার বাড়ি, তেমনি আকাশ আবিরের খালার বাড়ি, সাবেরির বোনের বাড়ি। সবাই এনি টাইম আসতেই পারে। সবাইকে একত্রিত করে সন্ধ্যার পর বসলো শীতলের মামা আতিকুল। শীতল মাথায় ওড়না দিয়ে একপাশে দাঁড়িয়ে আছে মামার আদেশে। তিনি গুরুজনের মতো করে শীতলের বিয়ের বিষয় বললেন এবং শীতলের বিয়ে দেওয়াটা কেন এই মুহূর্তে বেশি জরুরি তাও ব্যাখ্যা করলেন বিশদভাবে। সায়েদুল বলল, ভাইজান, শীতল আপনার ভাগ্নি। আপনি যা করবেন শীতলের কল্যাণের জন্যই করবেন। সুতরাং আপনার পছন্দে আমাদের পছন্দ। এদিকে আবির বারবার আকাশকে চোখ দিয়ে ইশারা দিচ্ছে তার কথা বলার জন্য। আকাশ বলে উঠল, আঙ্কেল, শীতলের বিয়ে কি ফাইনাল করে ফেলেছেন? আমাদের দিক থেকে ফাইনাল, কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের এখনো জানানো হয়নি। আঙ্কেল, শীতলের জন্য আমি একটা প্রস্তাব এনেছি, যদি ভেবে দেখতেন। এখানে আমরা 3 পরিবারই উপস্থিত আছি। আতিকুল সরব হেসে বললেন, বলো তোমার প্রস্তাব, আমরা শুনি। আঙ্কেল, আবির শীতলকে বিয়ে করতে চায়। মনে হয় শীতল আবিরকে পছন্দ করে। শীতল ভয়ে আপনাদের বলতে পারছে না। আকাশের বলার ভঙ্গিমায় উপস্থিত সবাই বড়সড় একটা চমক খেল। অবাক হলো। শীতলের মতো মেয়ে আবিরের সাথে রিলেশনে জড়িয়ে গেল। শীতল জমে গেল। আকাশ এত বড় অপবাদ তার গায়ে লেপে দিল। কি বাজে একটা ছেলে। আকাশ কেন এটা বলল সে ঠিকই বুঝতে পেরেছে। শীতলের উপস্থিত বুদ্ধিতে জুরিমেলা ভার। সে তরিতেই মনে মনে জবাব রেডি করে ফেলল। আতিকুল বললেন, বিষয়টা আমি তাদের দুজনের মুখেই শুনতে চাই। দুজনই অ্যাডাল্ট, কেউ ছোট নয়, অবোধ নয়। তিনি প্রথমে আবিরকে জিজ্ঞেস করলেন, আকাশের কথা সত্যি আবির? হ্যাঁ আঙ্কেল। অবনত মস্তকে নমনীয় স্বরে মত জানাল আবির। তিনি শীতলকেও জিজ্ঞেস করলেন একই প্রশ্ন। বিষয়টা এমন নয় মামা। আতিকুল বললেন, লজ্জার কিছু নেই। বুঝেছি। এক বাক্যে সবার সামনে উত্তর দে। তুই আবিরকে বিয়ে করতে চাস? বল। তাহলে ওদের মানা করে দিতে হবে। বিয়েটা ছেলে খেলা নয়, গোটা এক জীবনের বিষয়। হ্যাঁ মামা, মিনমিনিয়ে বলল শীতল। আকাশ হোঁচট খেল। ভাবলো কি আর হলো কি। সে নির্বিকার ভঙ্গিতে বসে রইল নীরব শ্রোতা হয়ে। শীতল লাজুক মুখে নিচু মাথায় ভিতরের রুমে চলে গেল। সাবেরি একমনে বিশ্বাস করল বিষয়টা। বুঝে নিল আবির ও শীতলের পরিচয় শুরু হয়েছে ভালো কাজের মধ্য দিয়ে, ভালো লাগার মধ্য দিয়ে। শীতলের জন্মদিনে আবির উপহার দিয়েছে এবং শীতল সেটা গ্রহণও করেছে। সুতরাং দুজনের দুজনকে পছন্দ হওয়াটাই গ্রহণযোগ্য। সাবেরি শান্ত গলায় বলল, যেহেতু আবির ও শীতল দুজন দুজনকে পছন্দ করে, তাহলে আমাদের এতে কোনো আপত্তি নেই। শীতল অত্যন্ত ভদ্র, মার্জিত, মিশুক, শিক্ষিতা মেয়ে। তবে আমার আপত্তিটা হলো, যেহেতু আকাশ আমাদের বড় ছেলে, তাই হিসেব মতে আগে আকাশের বিয়ে হবে, পরে আবির ও শীতলের বিয়ে হবে। আকাশ কবে না কবে করবে, এ ঠিক আছে। শীতলের সমস্যাটা তো তুই জানিস। সাবেরিকে বলল তার দোলাভাই আতিকুল। দোলাভাই, আকাশের বিয়েও প্রায় ঠিক। আপনারা মাত্র কয়েকটা দিন অপেক্ষা করেন। ও, তাই নাকি? ভেরি গুড। তাহলে আকাশ আগে বিয়ে করে নেক, পরে হবে এদের বিয়ে। কি বলো আকাশ? বলল আতিকুল। আঙ্কেল, আম্মুর কথাই আমার কথা। পাশে বসে থাকা আবির অনুযোগের সহিত প্রশ্ন করল, আকাশের বিয়ে ঠিক, অথচ আমি জানি না? আকাশ ছোট ভাইয়ের দিকে রকচটা মেজাজে দৃষ্টি তাক করে আছে। নাদের খান চুপচাপ বসে আছে। সাবেরি বলল, অবুজের মতো গো ধরিস কেন? ঠিক হয়নি, হবে। আকাশের একটা মেয়েকে পছন্দ, এর বেশি কিছুই জানি না। সেও বলবে বলবে করে এখনো আমাদের জানায়নি। কি রে, জানাসনি কেন? এখন আমরা সবাই প্রেজেন্ট আছি, বল। একসাথে দুই ভাইয়ের শাদী মোবারক সংগঠিত হবে, বলল আবির।
আকাশ বলল, ঢাকায় গিয়ে বলবো। নাদের খান মৃদু ধমকে ছেলেকে বললেন, সবকিছুতেই তোর হেয়ালিপনা। এখানে আমরা সবাই কাছের মানুষ, বলতে আপত্তি কেন? তোর বিয়ে না হলে আবিরের বিয়ে হচ্ছে না, আর আবিরের বিয়ে লেট মানে শীতলদের পারিবারিক সমস্যা, বুঝতে পারছিস? সাথে সাথে বাকিরাও একই কথা বলল। শুনতে চাইলো আকাশের পছন্দের মেয়ের নাম। শীতলের মা প্রসঙ্গত বলে ফেললো, এখন বলেই ফেলি, আমরা সবাই তো আকাশকে দেখেই শীতলের জন্য পছন্দ করেছিলাম, কিন্তু ভাইজান আরেক পাত্র আগেই পছন্দ করে ফেলেছে, তাই আর মুখ খুলিনি। এখন সে একই পরিবারের বউ হবে শীতল, এতে আমরা খুশি। আকাশ অবাক হলো এবং মনে মনে খুশিও হলো। বিনয়ী গলায় বলল, সমস্যা নেই, আপনারা সবাই চাইলে আমি শীতলকে বিয়ে করব। সবার চোখ ছানা বড়া হয়ে গেল, অদ্ভুত চোখে চাইলো আকাশের দিকে। আবির আকাশকে সবার আড়ালে উঠানে ডেকে নিল, বলল, বিয়ের মতো সিরিয়াস বিষয় নিয়েও তোর ফাজলামো না? ছোট ভাইয়ের হবু বউয়ের দিকে নজর দিয়েছিস? নজর তো সেদিনই দিয়েছি, যেদিন তাকে প্রথম বোরকা ছাড়া দেখেছি, মানে তোর আগে। তাহলে দেখা গেল তুই আমার জিনিসের দিকে নজর দিয়েছিস। আবিরের চোখে চোখ রেখে বলল আকাশ, আবারও ফাজলামি করছিস? তোর পছন্দের মেয়ের নাম বল এখন। শীতল, ধীর গলায় বলল আকাশ। হোয়াট? মিথ্যে কথা। যদি সত্যি হয়, হলে শীতলের ওপর থেকে অধিকার তুলে নিব, বলল আবির। প্রমিস, বলল আকাশ। প্রমিস, বলল আবির। তাহলে আয় ঘরে। আমি যেমন তোর হয়ে শীতলের জন্য প্রস্তাব দিলাম, এখন তুইও আমার হয়ে প্রস্তাব দিবি। চল, বলে আবির ঘরের দিকে পা বাড়ালো। আকাশও গেল। আবির আশ্চর্য হয়ে গেল। তার শুধু ধারণা নয়, বিশ্বাস ছিল আকাশ বলবে সে মজা নিচ্ছে আবিরের সাথে, কিন্তু এই ভিন্ন চিত্র দেখে আবিরের কিছুই বোধগম্য হচ্ছে না। শীতলকে আকাশ শুরু থেকে ভীষণ রকমের অপছন্দ করে, সেখানে সেই শীতল নামের মেয়েটাকে আকাশ বিয়ে করতে চায়। কাহিনী কি? ভাবনা থেকে মুক্ত হলো আবির। ফের আবির মনে মনে বলল, একবার শেষ চেষ্টা করে দেখি। সে আকাশকে চোখের পাতার ইশারায় জিজ্ঞেস করলো, বুঝে দেখ, বলে দিলাম কিন্তু, পরে পস্তাবি শালা। আকাশ কটমট চোখে ইশারায় ছোট ভাইকে বলল, বল কইছি। আবির সবাইকে শুনিয়ে বলল, আকাশের পছন্দের মেয়ের নাম শীতল। কি? বলে চলন্ত বাসে বসা যাত্রীদের ন্যায় একসঙ্গে উপস্থিত সবাই হোঁচট খেলো, বিস্মিত হলো, বিভ্রান্তি নিয়ে একে অপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। মৃদু গুঞ্জন শুরু হলো সবার মাঝে। কিন্তু আবির, তুমি আর শীতল না দুজন দুজনকে পছন্দ করো? জানতে চাইলো আতিকুল। বিষয়টা তেমন নয় আঙ্কেল, শীতলকে ভালো লাগে, এতটুকুই। আকাশের সাথে শীতলের বিয়ে হলে আমার কোনো অবজেকশন নেই। নাদের খান সবার সামনে রাশভারী মুডে আকাশকে বললেন, বিয়েটা ছেলে খেলা নয় আকাশ। শীতলকে কেন পছন্দ, কারণ দর্শাও। আকাশ স্পষ্ট ভাষায় জবাব দিল পিতার, বাবা, আমার কিছু ভুলের জন্য ক্ষমা প্রার্থী। আমি একদিন সকালে জিমে যাওয়ার সময় শীতলের কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাই। তারপর তাকে ভালো লেগে যায় এবং মনে মনে ঠিক করি, সম্ভব হলে শীতলকেই বিয়ে করব। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল এবং উপস্থিত আলোচনায় সবাই মনস্থির করলো শীতলকে আকাশের হাতেই তুলে দিবে। আবিরের বিস্ময় ও বিরক্তি এবার চূড়ায় উঠল। সবাই সত্যি সত্যি আকাশকেই পছন্দ করলো। হায় কপাল! এ দেখি কপালের নাম পুরাই গোপাল। শীতলে একমাত্র শেষ ভরসা। সে বলল, শীতলের মতামত নেওয়াটা জরুরি নয়? হ্যাঁ, তাই তো, বলে শীতলকে ডাকা হলো। সে এলো। দরজার একপাশে মাথা ও ওড়না দিয়ে দাঁড়ালো। তার মামা জিজ্ঞেস করলো, শীতল, তোকে আকাশও বিয়ে করতে চায়। তার পছন্দ তুই, এবং তোর মা বাবা সহ আমরা সবাই তাকেই পছন্দ করেছি, যেহেতু পরিবারের বড় ছেলে আকাশ। আগে তার বিয়ে হবে, এখন তুই কি বলিস? শীতলের মাথায় যেন বজ্রপাত হলো। সে বাকরুদ্ধ গলায় বলল, মামা, আমার মত আগেই জানিয়েছি। আকাশ স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। আবির আপ্লুত হয় শুনে। শীতলের মা মেয়েকে নিয়ে বারান্দায় চলে গেলেন। জ্ঞান গর্ব সুরে বোঝাতে লাগলো মেয়েকে, মাথায় মগজ নাই তোর? আবির হইল ছাত্র মানুষ, হয়তো টুকটাক ইনকাম করে, আর আকাশ হলো মালদার ছেলে, বুঝদার ছেলে, বড় রাষ্ট্রে বাস করে। জগতে যার টাকা আছে তার সব আছে, যার টাকা নেই তার কিছুই নেই। আরে মা, আকাশের স্বভাব ভালো না। শীতলার মা ধরে নিল এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তিনি মেয়ের কথাকে অগ্রাহ্য করে বললেন, বিয়ের আগে ছেলেদের চরিত্রে অল্প স্বল্প ত্রুটি থাকে, যেটা বউ এলে আর থাকে না। রাজি হয়ে যা মা, এটা তোর জন্য আল্লাহর আশীর্বাদ।
আশীর্বাদ না, বরবাদ। সেটা তো আমি জানি মা। মনে মনে বলল শীতল। তার মা তাকে সাধ্যমতো বোঝাতে লাগলেন। শীতল মাকে ম্যানেজ করতে ব্যর্থ হলো। অবশেষে বলল, আমি ওনার সাথে একটু কথা বলে দেখি। আচ্ছা, তাহলে আমি ওকে ডেকে পাঠাই। তুই এখানে দাঁড়া। আকাশ এসে শীতলের একপাশে দাঁড়ালো, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। খুক খুক করে গলা খাকারি দিয়ে গম্ভীর সুরে বলল, আমাকে জরুরি তলব কেন? আপনি এত অসভ্য কেন? সভ্য হতে তোমাকে চাই। আবির ভাইয়ের সাথে আমার রিলেশন আছে। এমন বাজে অপবাদ কেন দিলেন? আমি বুঝি না। ঘৃণা ভরা কণ্ঠে বলল শীতল। কেন দিলাম? আকাশের ধীর গলা। আপনি আমাকে সবার সামনে ছোট করেছেন। বুঝিয়েছেন আমি শালীনভাবে জীবনযাপন করলে কি হবে, ভিতরে ঠিকই প্রেম করে বেড়াই। ছি, আপনি এত হীন মানসিকতার। ভাবতেও রুচিতে বাধে। ওকে, রুচির ট্যাবলেট এনে দিব। আমি বিয়ে করলে আবির ভাইকে করব। অবশ্যই তুমি আবিরের বউ হবে। সে উৎকৃষ্ট ব্যবস্থা আছে আমার কাছে। কিভাবে? পরের কথা আগে বলতে নেই। তাও ভালো, আবির ভাই গ্রেট। তার হব। তবু আপনার মতো কুরুচিপূর্ণ ইতরকে নয়। আর আপনিও আমাকে ডিসলাইক করেন। এটা আমি বেশ জানি। নিশ্চয়ই কোনো মতলবে আমাকে বিয়ে করতে চাচ্ছেন। আমাকে বিয়ে করে জীবনও শান্তি পাবেন না। আমার অনেক অশান্তির দরকার। বেশি শান্তি হয়ে গেছে জীবনে। তার মানে আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন? হ্যাঁ, অটল, অবিচল, সবই থাকবো। আমি সুইসাইড করব। আমি তোমাকে হেল্প করবো এই গুরুত্বপূর্ণ কাজে। কিভাবে? সেটা তুমি মরতে গেলেই দেখবে। অ্যাডভান্স অনেক বলছি। আর নয়। আকাশ আর এক সেকেন্ডও দাঁড়ালো না। বসার ঘরে চলে গেল। সবাই অপেক্ষায় ছিল আকাশের। আকাশ বলল, শীতলের সাথে আমার বোঝাপড়া হয়েছে। সমস্যা নেই, ও রাজি আছে। সবাই আবার আলহামদুলিল্লাহ বলে উঠল। আবির বেকুব চাহনি ফেলল আকাশের মুখপানে। নাদের খান বলল, তাহলে দেরি করে লাভ নেই। কয়বার আসবো? আমরা শীতলকে আকাশের বউ বানিয়ে একেবারে সাথে করে নিয়ে যাব। শীতল আবিরকে বলল, সে তাকে চায়, আকাশকে নয়। তারপর 2 দিনের মাথায় সকালে ঘরোয়া আয়োজনে আকাশ ও শীতলের বিয়ে হয়ে গেল। কেনাকাটা সব আবির ও আকাশ মিলে করলো। মাইক্রোবাসে সাজিয়ে শীতলকে বধূ বেশে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকায়। শীতল মাঝখানে বসে আছে। তার দুই পাশে আছে সাবির ও নাদের খান। পিছনের সিটে বসে আছে আকাশ ও আবির। বিয়ে পড়ানোর পর হতে আকাশ কোনো কথা বলেনি শীতলের সাথে। অচেনা মানুষের মতো ভাব নিয়ে আছে। তার হৃদয়ে ধুমায়িত সুখের পরিবর্তে প্রতিশোধের নেশা ফেনিল উচ্ছ্বাসের মতো টগবগিয়ে উঠছে। বিকেলেই তারা ঢাকায় চলে গেল। সীমাহীন মন খারাপ ও দুঃখ নিয়ে শীতল তার থাকার রুমে গিয়ে বসে রইল। আকাশ ও আবির নিজেদের রুমে চলে গেল। আকাশ সাবান নিয়ে বের হলো। ট্রাউজার ও ঢিলে একটি স্লিভলেস গেঞ্জি পরে নিল। বিছানায় এসে উপর হয়ে শুয়ে রইল। তখন আবির তাকে বলল, এই রুমে আজ তোদের মধুরাত হবে। আমার রুমে তো শীতল ঘুমিয়েছে এতদিন। আজ আমি আমার রুমেই ঘুমাবো। যথেষ্ট সময় আছে সাজানোর জন্য। ডোন্ট ওরি ব্রো। আকাশ চোখ বন্ধ করে শুয়ে আছে, না শোনার ভান করে। কি রে, ঘুম? আকাশ চোখ মেলে বলল, জরুরি কথা। কি বল? আকাশ শোয়া থেকে উঠে বসলো। বলল, তুই তো শীতলকে পছন্দ করিস, আমি করি না। জেদ করে তাকে বিয়ে করেছে। আমি বাইরে গিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিব। তারপর তুই তাকে বিয়ে করবি। রাজি? না, আমি এখন রাজি নই আর। বিয়েটা ছেলে খেলা। মন চাইবে করবি, মন চাইবে ছেড়ে দিবি। ও তো আমাকে খুব অপছন্দ করে, বুঝিস না কেন? এভাবে সংসার হয়? পথ চলা যায়, তাও দীর্ঘ পথ। সেও আমি, দুজন কত বছরের আয়ু নিয়ে এসেছি কে জানে। তুই সেভাবে চলবি যেন সে তোকে ভালোবাসতে বাধ্য হয়। এটা পারবো না। আমার ইগো আছে ভাই। তাহলে আমিও তোর সাথে আর নাই। আকাশ নিরুত্তর। শীতলের সাথে আবিরের কোনো প্রণয় ছিল না, না ছিল কোনো বন্ধুত্ব। শুধু ব্যক্তি হিসেবে শীতলকে পছন্দ হয়েছিল বলে বিয়ে করতে চেয়েছিল। এতে তার কোনো আবেগ ও প্রশ্রয় পায়নি। অপরদিকে শীতল তার একমাত্র বড় ভাইয়ের বউ হয়েছে। তাই আবিরের মাঝে বাড়তি কোনো দুঃখবোধ বা বিরহ নেই শীতলকে পায়নি বলে। সে খুব সহজে মেনে নিয়েছে বিয়েটা। সাবির ও নাদের খান নিজেদের বেডরুমে চলে গেল। কাজের খালা মর্জিনাকে ফোন করলো আসার জন্য। মর্জিনা চলে এলো। সাবিরের নির্দেশে পোলাও রেজালা রোস্টের প্রস্তুতি নিচ্ছে সে। সাবেরি তার কাছাকাছি বাস করা এক আত্মীয়কে বলল বাসায় আসার জন্য, কারণ বউকে বাসর ঘরে দিতেও কাউকে প্রয়োজন। সাবেরি আবিরকে ডেকে বলল, নতুন বউকে সবাই মিষ্টি মুখ করাতে হবে। গিয়ে ভালো দেখে মিষ্টি নিয়ে আয়। শরবতের ব্যবস্থা বাসায় আছে। আর শাহবাগে চলে যা আগে। ফুল নিতে হবে রুমের জন্য।
আবির তাই করলো। বের হয়ে শাহবাগ ফুলের দোকানে গেল। রুম সাজানোর অর্ডার দিল পছন্দ মতো এক দোকানে। নিজে বড় দুটি গোলাপ ফুল কিনে নিল। এরপর মিষ্টি নিয়ে বাসায় চলে এলো। আবির শীতলের রুমের দরজায় টোকা মারল। শীতল দরজা ফাঁক করলো। আবির ফুল দুটো শীতলের দিকে বাড়িয়ে ধরে বলল, শুভ বিবাহ মোবারকবাদ। স্বাগতম আমাদের পরিবারের বড় বউ হয়ে আসার জন্য। শীতল ফুল দুটো হাতে নিল। ধন্যবাদ জানালো আবিরকে ব্যথিত মনে। সাবির ও নাদির হাসি হাসি মুখে শরবত ও মিষ্টি খাওয়ালো শীতলকে। সন্ধ্যার পর অনেকগুলো ফুল নিয়ে বাসর ঘর সাজানোর জন্য দুজন ছেলে চলে আসলো। সাজানো কমপ্লিট হয়ে গেলে তারা চলে গেল। রাতে আকাশের সম্পর্কে ফুফাতো বোন শীতলকে খালি বাসর ঘরে নিয়ে বসিয়ে দিল। ছোট্ট একটি ট্রেতে করে মিষ্টি ও শরবত নিয়ে রাখলো আকাশের রুমে। রাত 12:30টার দিকে আকাশ রুমে প্রবেশ করলো। ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। ঘোমটা পরিহিত শীতলের বুকের ভিতর ভয়ের দামামার ঘন্টা বাজতে লাগলো। সুখকর অনুভূতির বদলে এক অচেনা অদ্ভুত অনুভূতি তাকে তাড়া করছে প্রতিটি মুহূর্তে। আকাশ লাইট অফ করলো না। বিছানায় গিয়ে বুক টান টান করে চিত হয়ে শুয়ে পড়ল। এক পায়ের পাতার ওপর আরেক পায়ের পাতা রেখে নাড়াতে লাগলো অনবরত। এক হাত দিয়ে শীতলের মাথার ওড়নার এক কোণ ধরল। টান দিয়ে মাথা থেকে ফেলে দিল। শীতল ইতস্তত বোধ করতে লাগলো। নিচু মাথায় বসে রইল মৌন হয়ে। বাসর ঘরে আকাশের প্রথম কথাই ছিল একটা প্রশ্ন, যা শুনে শীতল হকচকিয়ে যায়। ভীষণ লজ্জিত অনুভব করে। তোমার পায়ের স্যান্ডেল দিয়ে আমার কোন গালে বাড়ি মেরেছ মনে আছে? নীরস গলায় জিজ্ঞেস করলো আকাশ। বাম গালে। মিনমিনিয়ে জবাব দিল শীতল। ভেরি গুড। তুমি তো এই বিয়েতে রাজি হওনি। আবির হলে রাজি ছিলে, রাইট? রাইট। তাহলে আমি ডিভোর্স দিয়ে দিব। তুমি আবিরকে বিয়ে করে নিও। রাজি? রাজি। এক শব্দে জবাব দিল শীতল। বাসর ঘরে বর বধূকে শরবত মিষ্টি খাওয়ায়। তুমি আমার হাতে খেতে চাও এসব? না। গুড। আমিও চাই না। এখন কি করতে চাও? ঘুমাবো। ঘুমিয়ে যেও। তার আগে আমার বাম গালে তোমার ঠোঁটের ছোঁয়া চাই। ঠিক ততটুকু অংশে চুমু খাবে যতটুকু অংশে স্যান্ডেলের বাড়ি লেগেছে। এক শস্য পরিমাণ স্থান যেন বাকি না থাকে। এটা সম্ভব? কেন নয়? বাসর ঘরে বউ জামাইকে চুমু খাবে না? আমি পারবো না। মাফ করবেন। পারতেই হবে তোমাকে, নয়তো আমি খুব খারাপ আচরণ করব তোমার সাথে। তারপর শীতল আকাশকে ডিঙিয়ে উঠে যাওয়ার চেষ্টা করে। আকাশ শীতলের শাড়ির আঁচল পেঁচিয়ে ধরে। শীতল সরে যেতে চাইলে পুরো শাড়ি আকাশের হাতে চলে আসে। শীতল লজ্জাবনত চোখে দাঁড়িয়ে যায়। আকাশ শীতলের কোমর খিঁচিয়ে ধরে দুহাত দিয়ে শীতলকে নিজের গায়ের ওপর সোজাসুজি করে শুয়ে দেয়। বলল, কুইক, চুমু দিয়ে দিয়ে আমায় ঘুম পাড়াও। শীতল চুমু খেলো না। তখন আকাশ শীতলকে বিছানায় শুয়ে দিল। আগ্রাসী হয়ে অজস্র চুমু খেতে লাগলো শীতলের সারা গায়ে। শীতল ঝিম মেরে পড়ে রইল। আকাশ শিহরিত হতে লাগলো। অসীম ভালো লাগায় তার হৃদয় ভরে গেল। এমন অপার্থিব সুখ তার জীবনেই প্রথম। এক পর্যায়ে আকাশ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একান্ত সুখে মেতে ওঠে শীতলের সাথে। শীতল ব্যথায় চিৎকার দিতে থাকে। তার এক একটি চিৎকারে আকাশ বন্য সুখ উপভোগ করতে থাকে। পরের দিন সকালে শীতল গোসল সেরে নেয়। যা সে চায়নি তাই ঘটে গেল। সাবেরের রুমে গেল। পাত্রে সালাম দিল তাকে ও নাদেরকে। তারা স্নেহ মাখা সুরে শীতলকে বললেন, জানি আকাশের ওপর তোমার জেদ আছে। আল্লাহর হুকুম না হলে তোমাদের মিলন হতো না মা। তাই বলি কি, অতীত ভুলে যাও। সামনের দিনগুলোতে কিভাবে দুজন দুজনকে বুঝে চলবে সেটাই ভাবো। একইভাবে আকাশকেও ডেকে তার মা বাবা বোঝালো, হাদিসের বিভিন্ন রেফারেন্স টেনে। কেটে গেল সপ্তাহখানেক। এক বিকেলে বারান্দায় দোলনায় বসে দুলছে আকাশ। শীতলকে নিয়ে সে দ্বিধায় পড়ে গেল। একদিকে মা বাবার কথা, আরেকদিকে শীতল চায় না তার সাথে থাকতে। কিন্তু তার এখন শীতলকে খুব ভালো লাগে। কি নরম একটি মেয়ে, যেন বর্ষার কাদামাটি। কি করবে সে বুঝে উঠতে পারছে না। শীতল তো তাকে ভালোবাসে না, পছন্দ করে না। এভাবে কতটা সুখী হবে সে শীতলকে দিয়ে। এদিকে আবিরও দ্বিধায় পড়ে গেল শীতলকে নিয়ে। আকাশকে কি প্ররোচিত করবে যেন শীতলকে ডিভোর্স দিয়ে দেয়? কারণ শীতল আকাশের কাছে থেকে কতটা সুখী হবে এটা প্রশ্ন। যেই সম্পর্ক শুরুই হলো রেষারেষি ও তিক্ততা দিয়ে, সেই সম্পর্কের ভবিষ্যৎ কি? শীতলও দ্বিধায় পড়ে গেল আকাশকে নিয়ে। তার সাথের বিষয়টা ছাড়া আকাশ অতটা খারাপ নয়।
অপরদিকে পারিবারিক মর্যাদার বিষয় জড়িত। শুনলে লোকে কি বলবে? আকাশ যদি তাকে ছেড়ে দেয়, আবির কি সত্যিই তাকে বিয়ে করবে? এর নিশ্চয়তা কি? আবিরের সাথে তো তার কোনো আলাদা সম্পর্ক নেই। সে কি আকাশের সাথে ঘনিষ্ঠতা বাড়াবে, নাকি দূরত্ব বজায় রেখে চলবে এতদিনের মতন? এমন দ্বিধাদ্বন্দ্বে সমুদ্রে হাবুডুবু খাচ্ছে আকাশ, আবির ও শীতল। কেটে গেল আরো কিছুদিন। এক রাতে শীতল আকাশকে তরল গলায় জিজ্ঞেস করলো, আমাকে ছেড়ে দিবেন কবে? আকাশ শীতলের হাতের পিঠে উষ্ণ চুমু খেলো। আকুতি ভরা চাহনি নিক্ষেপ করে বলল, তোমার দ্বিধায় মরি, তোমার দ্বিধায় বাঁচি, রব কিনা কাছাকাছি, যতদিন বেঁচে আছি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।